পড়ছিলাম না, এই জিনিসগুলোর কোনটার কি কাজ এইটা বোঝার জন্যই হচ্ছে ওই গাইডলাইনটা। তো সবগুলো আমাদের বোঝা লাগবে না, কিছু জিনিস বোঝা লাগবে। যেমন আইএমসি এই নাম্বারটা থাকাই লাগবে একটা সিমে, যদি না থাকে কাস্টমার সিমে নেটওয়ার্ক রিলেটেড যে কোনো প্রবলেম হইতে পারে। এইচআর এর যে কোনো প্রবলেমের জন্য, মানে এই যে এইচআর আছে এখানে যে কোনো প্রবলেমের একটাই সলিউশন, কমপ্লেইন রাখা। এইচআর আদার প্যারামিটারে গতকালকে আমরা পড়ছিলাম ইপিএস পিডিপি ডাটা মিস থাকলে কি করি, এইচআর আদার প্যারামিটারে কমপ্লেইন রাখি না, ঠিক সেম এখানে এইচআর এর কোনো একটা পয়েন্ট মিস থাকলে আমরা কি করি, এইচআর আদার প্যারামিটারে কমপ্লেইন রাখি সলিউশনের জন্য। আচ্ছা আইএমসি টার পরে কি আছে, আইএমসি টার পরে হচ্ছে আমাদের কার্ড টাইপ। কার্ড টাইপ কি এটা আমরা অলরেডি জানি। কার্ড টাইপ মানে হচ্ছে সিম কার্ডটা কি টাইপের। আমরা বলছিলাম যদি কার্ড টাইপের মধ্যে সিম লেখা থাকে এটা কি সিম, 2G অথবা 3G সিম। আর যদি কার্ড টাইপে ইউ সিম লেখা থাকে তার মানে 2G 3G 4G সব ইউজ হবে। নরমাল ভাষায় আমরা গতকালকে বলছিলাম ইউ সিম মানে 4G সিম আর সিম মানে হচ্ছে কি সিম, 3G সিম। তো এইটা হচ্ছে এই ইনফরমেশনটা, তার মানে এটা আমাদের দরকার নাই, এটা আমরা জানি যেহেতু গতকালকে এটা আমরা দেখছি, রাইট। আমরা এর পরেরটা দেখতে যাই। এর পরেরটা হচ্ছে কই, হ্যাঁ NAM এই জিনিসটার কাজ কি আসলে। NAM এটার কাজ হচ্ছে কাস্টমার যে সিমটা ইউজ করে এটা কি টাইপের সিম আসলে বোঝা কাজ। আমরা যদি এই পাশে আসি, এই যে NAM এখানে যদি বোথ লেখা থাকে, আমাদের দুই টাইপের সিম নরমালি পাওয়া যায়। একটা সিম দিয়ে কল এসএমএস ইন্টারনেট সব করা যায়, আবার কিছু সিম থাকে রাউটারে ব্যবহারের জন্য, যেমন জিপি5 সিম। এই সিম দিয়ে কি করা যায়, ইন্টারনেট ব্যবহার করা যায়। শুধু কি করা যায়, ইন্টারনেট ব্যবহার করা যায়। এখন এই জিনিসটাতে ইনফরমেশনটা দেখেই আমরা বুঝতে পারি, যেমন ধরেন কোন NAM অপশনে যদি বোথ লেখা থাকে তার মানে এই সিম কার্ডটা দিয়ে সবকিছু করা যাবে। যদি বোথের পরিবর্তে MSC লেখা থাকে তার মানে এটা দিয়ে কল এবং এসএমএস করা যাবে, কোনো ইন্টারনেট চালানো যাবে না। আর যদি SGSM লেখা থাকে তার মানে এটা অনলি ডাটা সিম, ইন্টারনেট ছাড়া অন্য কিছু চালানো যাবে না। তার মানে NAM দেখে আমরা মূলত বুঝতে পারি এটা আসলে কাজ কি বা সিম কার্ডটা দিয়ে কি করা যাবে। ধরেন কোন একটা ডাটা সিম দিয়ে কাস্টমার আপনার কাছে কি করলো, অন্য একটা নাম্বার দিয়ে কল করে বললো যে ভাই আমার এই সিম দিয়ে কারো কল দেয়া যায় না কেন, এই সিম দিয়ে কারো কল দেয়া যাবে, যাবে না। তখন ডাটা সিম কিভাবে চিনবেন, এখানে লেখা থাকবে SGSM। কি লেখা থাকবে, SGSM। এরপরে আমরা যদি আরেকটু নিচে যাই, TS11 আছে, TS11 21 22, এই তিনটা জিনিস একসাথে দেখি। তিনটা জিনিসের কাজ কি, TS11 ইনকামিং আউটগোয়িং দুইটা কলে নিশ্চিত করে। কোন একটা কাস্টমার TS11 না থাকলে ইনকামিং অথবা আউটগোয়িং যে কোনো একটাতে প্রবলেম হবে। এরপর 21 হচ্ছে ইনকামিং এসএমএস নিশ্চিত করে, 22 হচ্ছে আউটগোয়িং এসএমএস নিশ্চিত করে। মানে কোন একটা কাস্টমার যদি ইনকামিং এসএমএস পাইতে প্রবলেম হয় আমরা মাস্ট বি চেক করতে হবে TS21 আছে কিনা। আউটগোয়িং এসএমএস প্রবলেম হলে 22 আছে কিনা মাস্ট বি চেক করতে হবে। মানে 21 22 দুইটাই দেখা লাগবে। এই যে 21 22 গুলো এখানেই পাবো, TS11 21 22 দেখছেন। সো এগুলো যদি কোনো একটা মিসিং হয় এই ক্ষেত্রে কি হবে, একই জিনিসই হবে, কাস্টমারের যে কোনো একটা সার্ভিস ইউজ করতে অসুবিধা হবে। এর পরের পয়েন্ট কি, BS30 এটা হচ্ছে ভিডিও কল আছে। ভিডিও কলের পয়েন্টটা আসলে লাগে না এখন আর, আমরা তারপরে দেখি। এর পরের যে অপশন এটা হচ্ছে ODVOC। ODVOC মানে কি, এই জায়গাটাতে কাস্টমারের সিম কার্ড যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, RFM বার হতে পারে, ওই যে ব্ল্যাক লিস্টেড করছিলাম না আমরা, ব্ল্যাক লিস্টেড হতে পারে, বার বাই লিগা হতে পারে, লস ফোন বন্ধ হতে পারে, যে কোনো কারণে যদি বন্ধ হয় তখন এই যে অপশনটা আছে এখানে লেখা থাকবে, যদি অল আউটগোয়িং বার থাকে BAOC লেখা থাকবে, আর যদি অল আউটগোয়িং ইন্টারন্যাশনাল বার থাকে তাহলে লেখা থাকবে BOIC। নরমালি এই জায়গাটাতে কি দেখাই, এই জায়গাটাতে আপনি আসার পর এই যে কই ODVOC তে আপনি নরমালি দেখবেন হচ্ছে নো VOC লেখা থাকবে। আমরা ODVOC জিনিসটা একটু সার্চ করি তাই একটু বুঝতে পারবেন। এখানে অনেকগুলো ইনফরমেশন দেখায়, এই ইনফরমেশনগুলো আসলে ইজিলি সার্চ করার উপায় কি, জাস্ট কন্ট্রোল F দিয়ে সার্চ করবেন। কি লিখবেন, কন্ট্রোল F দিয়ে ODV। সো ODV লিখলে আপনার কাছে দেখবেন ইনফরমেশনটা আসবে। এই যে ODVOC এর মধ্যে কি লেখা আছে, নো VOC। এটার মানে কি কাস্টমারের সিম আসলে কোনো প্রকার বার নাই। সো আরেকটু নিচে যদি আমি ODVIC আছে, OD12 আছে, দরকার নেই এগুলা। আমরা একদম নিচে একটু গেলে কোন কাস্টমারের কল ওয়েটিং, এটা কিন্তু প্রায় টাইমে জিজ্ঞেস করে কাস্টমারের সিমে কল ওয়েটিং সার্ভিস চালু থাকলে এটা আমরা বুঝি কেমনে। কল ফরওয়ার্ড চালু থাকলে এটা কেমনে বুঝি এটা আমরা জানি, রাইট। কল ফরওয়ার্ড চালু থাকলে কিভাবে বোঝা যায়, CFU CFB CFNRY এখানে কি থাকবে, প্রুভ অ্যাক্টিভ রেজিস্ট্রেশন থাকবে, FPN নাম্বার থাকবে, এটা তো জানেন, রাইট। এখন যদি কোনো কাস্টমারের কল ওয়েটিং সার্ভিস চালু থাকে তাহলে কি হবে, কল ওয়েটিং যদি চালু থাকে কোনো কাস্টমারের CAW, এই যে CAW আছে এটা দেখবেন এখানেই আছে। চলুন আমরা এটাও সার্চ করি।
CAW লিখে যখন আচ্ছা CAW দিয়ে নাই, এটা কল ওয়েটিং দিয়ে আছে। যে কল ওয়েটিং দিয়ে এই যে এই জায়গাটাতে আসার পরে যদি আপনি দেখেন যে এটা প্রুভ এবং অ্যাক্টিভ দুইটাই লেখা আছে, চলো এটার মানে কি আমরা একটু দেখি। কল ওয়েটিং এ যদি প্রুভ এবং অ্যাক্টিভ দুইটাই থাকে, প্রুভ থাকা মানে কল ওয়েটিং চালু নাই, আসলে কাস্টমার চাইলে অ্যাক্টিভ করতে পারবে। এরপরে কি আছে কই এটা তো নিচে নামছে। সো এই জায়গাটাতে আসার পরে দেখেন, যদি দেখেন যে CAW আসলে কি আছে, প্রুফ থাকা মানে হচ্ছে কাস্টমার চালু করে নাই, প্রুফ এবং অ্যাক্টিভ দুইটা থাকা মানে হচ্ছে কাস্টমার কল ওয়েটিং চালু করা আছে, আর নট প্রুফ থাকা মানে হচ্ছে কল ওয়েটিং সার্ভিস চালু করা নাই। কল ওয়েটিং সার্ভিস কিভাবে চালু করবে এটা আমরা পড়ছিলাম হচ্ছে GSM ফিচারে। কোথায় পাইছিলাম? GSM ফিচারে। সো যদি প্রুফ এবং অ্যাক্টিভ দেখায় তার মানে কল ওয়েটিং চালু আছে। এটা একটু লিখে নেন, কারণ এটা পরীক্ষায় প্রত্যেকবারই কোশ্চেন করে এটা নিয়ে, যে কাস্টমারের সিমে কল ওয়েটিং সার্ভিস চালু আছে কিনা আমরা কিভাবে বুঝবো। লিখেন কাস্টমারের সিমে কল ওয়েটিং সার্ভিস চালু আছে কিনা বোঝার জন্য HLR ভিউতে কল ওয়েটিং অপশনে, কল ওয়েটিং কাস্টমার সিম ওয়াচিং, হ্যাঁ কাস্টমারের সিমে কল ওয়েটিং সার্ভিস চালু আছে কিনা, কাস্টমারের সিমে কল ওয়েটিং সার্ভিস চালু আছে কিনা চেক করার জন্য HLR ভিউতে কল ওয়েটিং অপশনে, হ্যাঁ HLR ভিউতে কল ওয়েটিং যে অপশন আছে, কল ওয়েটিং অপশনে প্রুফ এবং অ্যাক্টিভ দুইটাই আছে কিনা দেখব। কল ওয়েটিং প্রুফ এবং অ্যাক্টিভ দুইটা আছে কিনা দেখব। কল ওয়েটিং কি আছে কিনা, প্রুফ এবং অ্যাক্টিভ দুইটা আছে কিনা দেখব। এর মানে চালু আছে, যদি চালু নাই চাইলে সে *43# ডায়াল করে চালু করতে পারবে। চার্জ লাগবে না, না ফ্রি এটা *43#. *43# হ্যাঁ প্রুফ থাকা মানে হচ্ছে *43# ডায়াল করে কাস্টমার চাইলে কি করতে পারবে, এটা ওয়েটিং চালু করতে পারবে। কল একটা কল আসার পর আরেকটা কল আসলে ওয়েটিং হয়। *43# এই যে সেবাটা আছে এইটা কাস্টমারের চালু নাই, সে চাইলে *43# ডায়াল করে চালু করতে পারবে। আর নট প্রুফ থাকা মানে কল ওয়েটিং সেবাটা কাস্টমারের জন্যই নাই। লিখে নট প্রুফ মানে কাস্টমারের জন্য কল ওয়েটিং সেবাটাই নেই, মানে সে ইউজ করতে পারবে না এটা। রেজিস্ট্রেশন তিনটা থাকবে এবং FTM দিয়ে একটা নাম্বার থাকবে। FTM দিয়ে নাম্বার থাকা মানে ওই নাম্বারেই আসলে কলগুলো ফরওয়ার্ড করা, যেটা আমরা আগে থেকেই জানি। সো এটা নতুন করে দেখার কিছুই নেই। যেটা যেটা চালু থাকবে এই ডেটার মধ্যে এই যে এই জিনিসটা থাকবে, তিনটা জিনিসই থাকবে। আর তিনটা জিনিস না থেকে শুধু অনলি প্রুফ থাকা মানে চালু নাই, প্রুফ রেজিস্ট্রেশন থাকা মানেও চালু নেই। তিনটাই থাকতে হবে, FTM দিয়ে নাম্বার থাকতে হবে। ক্লিয়ার? এটা কিভাবে বুঝছি এই গাইডলাইন অনুযায়ী মূলত এইটাই। সো এরপরে যেটা মূলত আমাদের 4G ইন্টারনেট সেবা নিশ্চিত করে। সো কোন কাস্টমারের সিমে যদি EPS PDP ডাটা এই ঘরটাই না থাকে তাহলে ওই কাস্টমার 4G পাবে না, যেটা গতকালকে পড়ছিলাম। তখন কি করতে হবে আমাদেরকে? কমপ্লেইন রাখতে হবে। সিম 4G কিন্তু EPS PDP ডাটা নাই, আমাদেরকে কমপ্লেইন রাখা লাগবে এটার জন্য। এরপরে কি আছে দেখি, আমরা যদি আরো নিচে নামি আর কি কি লাগবে এটাও দেখে আসি। এরপরে আমরা আরেকটা পয়েন্ট আমরা পড়ছিলাম, বেসিক ডাইনামিক ডাটা ফর GPRS। কালকে পড়ছিলাম, মনে আছে? ব্রাউজিং সার্ভিস পড়ার সময় বলছিলাম যে আমরা এটা পরে বলবো। তো আমাদের কলের এবং ইন্টারনেট সেবা মূলত দুইটা জিনিস নিশ্চিত করে। কলের সেবা নিশ্চিত করে হচ্ছে বেসিক ডাইনামিক ডাটা ফর GSM,
আর ইন্টারনেট সেবা নিশ্চিত করে হচ্ছে বেসিক ডাইনামিক ডাটা ফর জিপিআরএস। এই দুইটা যদি না থাকে, এই দুইটা আসলে কি হবে আমরা বলছিলাম গতকালকে, কাস্টমারের যদি ইন্টারনেটে ব্রাউজিং রিলেটেড প্রবলেম হয় আমরা কি করব, বেসিক ডাইনামিক ডাটা ফর জিপিআরএস এর এমএস পার্টস চেক করব, মনে আছে? এই যে বেসিক ডাইনামিক ডাটা ফর জিপিআরএস এর এমএস পার্টস চেক করব। কালকে ব্রাউজিং সার্ভিসের সময় যখন লিখছেন খাতার ওই পার্টটা একটু ওপেন করেন, তাইলে বুঝতে পারবেন। ব্রাউজিং সার্ভিস যেখানে লিখছেন ইন্টারনেট কোয়ালিটি শুরু হয়ে লিখি, কোন কাস্টমার যদি ব্রাউজিং এর সার্ভিসের প্রবলেম হয় আমরা চেক করতে হয় বেসিক ডাইনামিক ডাটা ফর জিপিআরএস এর এটা। আর যদি কেউ কলে প্রবলেম পায়, মানে কল করতে তার অসুবিধা হয়, তখন চেক করতে হয় বেসিক ডাইনামিক ডাটা ফর জিএসএম, যেখানেরও এমএস পার্টস আমরা চেক করি। এই যে এমএস পার্টসটা আমরা চেক করতে হয়। এখন এগুলোর ট্রু ফলস আসলে জিনিসটার মানে কি, চল মানিটা আমরা একটু দেখে আসি। এই জায়গাটাতে মানিটা লেখা আছে। এই যে প্রথমে জিপিআর জিএসএম এরটা দেখি। এই যে জিএসএম যেটা আছে এটার এমএস পার্টস যে অপশনটা আছে এটার ট্রু যদি থাকে, কি থাকলে ট্রু থাকলে, কাস্টমারের এমএসসি নাম্বার যদি না থাকে সে কোনো প্রকার ভয়েস কল এবং এসএমএস করতে সমস্যা হইতে পারে, মানে কাস্টমার কলও করতে পারবে না এসএমএসও করতে পারবে না, এই টাইপের প্রবলেম হবে। এই সমস্যার সমাধান কি, মোবাইল ফোনটাকে 2-3 বার অফ করে অন করবে, *121# ডায়াল করবে, মানে অফ করে অন করার পরে চালু হইলে *121# ডায়াল করবে। যদি এটা করার পরেও সমাধান না হয় তাহলে কাস্টমারকে যেটা করতে হবে সিম কার্ড রিপ্লেসমেন্ট করতে হবে, এটা ছাড়া অন্য কোনো সলিউশন নাই। ইন্টারনেটটা ক্ষেত্রে একই কাজ, কাস্টমারকে বলবো স্যার আপনার এই যে ইন্টারনেটের সমস্যা আপনি পাচ্ছেন এটার জন্য আপনার হ্যান্ডসেটটা 2-3 বার অফ করে অন করে এরপর ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করেন, তারপরেও যদি কাজ না করে আপনাকে সিম কার্ডটা কি করতে হবে, রিপ্লেসমেন্ট করতে হবে। তার মানে এই দুইটা জিনিসের কাজ একই রকম। জিএসএম এর কাজ হচ্ছে কলে যদি প্রবলেম হয় এখানে ট্রু থাকবে, কি থাকবে, ট্রু। এই ব্যক্তি কল করতে পারবে না বা এসএমএস পাঠাতে পারবে না, কোন একটা সমস্যা হবে। তার জন্য আমরা সলিউশন কি, সিম্পল সলিউশন স্যার, কাইন্ডলি আপনি কি করে নেন, আপনার হ্যান্ডসেটটাকে 2-3 বার অফ করে অন করেন, চালু হওয়ার পর *121# ডায়াল করবেন, যদি এর পরেও প্রবলেম হয় সিম রিপ্লেস করবেন। আর জিএসএম জিপিআরএস যেটা আছে একই কাজ, কোন কাস্টমার যদি কল করে বলে যে ভাই আমি ইন্টারনেট চালাইতে সমস্যা পাচ্ছি, ঠিক সেম একই কাজ করবে স্যার, 2 থেকে 3 বার অফ করে অন করে তারপর ইন্টারনেট চালানো ট্রাই করুন, যদি এর পরেও প্রবলেম হয় সিম কার্ড কি করবেন, রিপ্লেসমেন্ট করবেন। এরপরে আর কিছু যেগুলো আছে এগুলো আসলে লাগবে না। এবার আমরা চলে যাই নেটওয়ার্ক মডেলিটি। এগুলো কেন দেখছি এবার আমরা বুঝবো। ট্রু হলে না বলতে ফলস হলে? ফলস হলে ঠিক আছে, ফলস হলে কোনো সমস্যা নেই। একদম প্রথমে নেটওয়ার্ক মডেলিটি পড়ার সময় আপনাকে আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, এতদিন আমরা যেটা পড়ছিলাম নেটওয়ার্ক মডেলিটি বা যে কোনো মডেলিটি হটলাইন অপশনটা আগে দেখতাম, কিন্তু নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদেরকে আগে দেখা লাগবে নেটওয়ার্ক মডেলিটি নোটটা দেখতে হবে। কি দেখতে হবে, নোট। এই নোটে কি কি লেখা আছে দেখেন, একদম প্রথমে একটা পার্ট দেয়া আছে। এই পার্টটা কি, আমরা যখন কোন একটা কমপ্লেইন রাখবো, যে কোনো ইস্যুতে যদি আমাদের কমপ্লেইন রাখা লাগে, ওই কমপ্লেইনের কমেন্ট বক্সে হ্যান্ডসেট নাম্বার, টেরিটরি নেম, বিল্ডিং এর নাম, ইনডোর কভারেজ, এরকম অনেকগুলো অপশন ফিল আপ করতে হয়। এখানে ব্রেকের যে অপশনগুলো আছে এগুলো আসলে ফিল আপ না করে, মানে কাস্টমারকে জিজ্ঞেস না করে আমরা এনএ দিয়ে দিব, এনএ দিয়ে এগুলো সাবমিট করে দিব। এটা আমরা কমপ্লেইন রাখার সময় আরো ডিটেইলে বুঝবো। একটু নিচে দেখি, এসএমএস এর ক্ষেত্রে, জেনারেল একটা এসএমএস এর ক্ষেত্রে P2P ইউজার্স, P2P বলতে কি বুঝাই, ধরেন আমার মোবাইল ফোন বন্ধ, আপনি আমাকে একটা টেক্সট করলেন, আমার নাম্বারে টেক্সটটা করলেন, এখন এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা 72 ঘন্টা পর্যন্ত সময় নেবে আমার কাছে আসার জন্য। যদি আমি 72 ঘন্টার মধ্যে মোবাইল ফোনটা চালু না করি এই এসএমএসটা আমি আর পাবোই না, মানে আপনি আমাকে যে এসএমএসটা করছেন এটা আসতে কতক্ষণ লাগে আমার কাছে, যদি আমার মোবাইল ফোন বন্ধ থাকে 72 ঘন্টা পর্যন্ত এটা টাইম থাকে, এই 72 ঘন্টার মধ্যে আমি মোবাইল চালু করলে, চালু করার পরে আমি আপনার এসএমএসটা পাই যাব যে আপনি আমাকে যে এসএমএসটা করছেন। কিন্তু ইন কেস আমি 72 ঘন্টার মধ্যেও চালু করি না, 72 ঘন্টাও পার হয়ে গেছে, তখন আর এই এসএমএসটা আমি পাবো না, মানে এটা অটোমেটিক্যালি ফ্ল্যাশ হয়ে যাবে। এক। 2 নম্বর হচ্ছে সিস্টেমেটিক জেনারেট এসএমএস, মানে যে কোনো সিস্টেমের এসএমএস, যে কোনো ওটিপি হইতে পারে, যে কোনো সিস্টেমেটিক জেনারেট মেসেজ হইতে পারে, অফারের এসএমএস হইতে পারে, এই টাইপের এসএমএস গুলোর টাইম হচ্ছে 3 ঘন্টা। আমার মোবাইল ফোন যদি বন্ধ থাকে 3 ঘন্টার মধ্যে চালু করলে আমি এসএমএস গুলো পাবো, 3 ঘন্টা পর চালু করলে আমি এই এসএমএস গুলো আর পাবো না আমার সিমে। এই দুইটা লাইন প্রথমে বুঝছেন কিনা দেখেন। প্রথম বিষয় নিয়ে কাস্টমার যোগাযোগ করে যে আমার একটা বন্ধু আমাকে 1 মাস আগে এসএমএস করছিল, আমি এসএমএসটা পাইনি মোবাইল চালু করার পরে, কেন পাইনি বলে, আনসারই হচ্ছে এটা স্যার, যে কেউ যদি আপনাকে মেসেজ করে এটা আসার জন্য কি হয়, আপনার মোবাইল ফোন বন্ধ থাকলে 72 ঘন্টা পর্যন্ত এটা ওয়েটিং এ থাকে, 72 ঘন্টার মধ্যে মোবাইল ফোন চালু না করলে এসএমএস আপনি কখনোই পাবেন না। সো তাকে বলেন আবার এসএমএসটা পাঠাই দিই। আর সিস্টেমেটিক যে কোনো এসএমএস যদি হয়, ওটিপি মেসেজ, যে কোনো মেসেজ হইলে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আপনার মোবাইল ফোন বন্ধ থাকলে আপনি এটা পাবেন না।
সো এবার বলে ফেলেন এটা বুঝতে কার কার অসুবিধা আছে। করতে যাব তখন আমাদেরকে প্রত্যেকটা মডালিটিতে নেটওয়ার্ক মডালিটি প্রত্যেকটা শিরোনামে প্রথমে দেখবেন একটা লাইন লেখা থাকবে নোট টু ফলো করতে হবে। এখন নোট টু জিনিসটা কি? এটা হচ্ছে ওই নোট টু। ইন্টারনেটের প্রবলেম হলে তো ইন্টারনেটে সার্ভিস দিব আমরা, ইন্টারনেট এবং নেটওয়ার্ক দুইটাই একসাথে প্রবলেম হলে কিসের সার্ভিস দিব বলুন তো? কাস্টমার যদি বলে আমি ইন্টারনেটের প্রবলেম পাচ্ছি নেটওয়ার্কের প্রবলেম পাচ্ছি, সলিউশন কিসের দিবেন আপনি? এই যে ভুলে গেছেন, কাস্টমার সিমে নেটওয়ার্ক নাই, ও ইন্টারনেট চালাতে পারবে? তাহলে আপনি ইন্টারনেট সলিউশন দিয়ে কোনো লাভ হবে? কালকে তো বললাম, আবার ভুলে গেছেন ইজিলি। কাস্টমার যদি আপনাকে বলে ইন্টারনেট নেটওয়ার্ক বোথ জায়গায় প্রবলেম পাচ্ছে, আমার সলিউশন দিতে হবে কিসের? নেটওয়ার্কে। নেটওয়ার্কের সলিউশন দিতে হবে, কারণ নেটওয়ার্কের প্রবলেম সলভ হইলেই ওর ইন্টারনেট প্রবলেম সলভ হবে। নেটওয়ার্কের সলিউশন দিব, পাশাপাশি কমপ্লেইন্ট রাখতে হলে কমেন্টে জাস্ট লিখে দিব যে সে ইন্টারনেট চালাতে পারে না। আর যে মানুষ মোবাইল ফোনে নেটওয়ার্কই পায় না, ও কি ইন্টারনেট চালাতে পারবে? এখন সে যদি বলে ভাই আমার ইন্টারনেটের জন্য আমি নেটওয়ার্কও পাই না, আমার তাকে তার নেটওয়ার্ক ঠিক করতে হবে, তার ইন্টারনেট কেমন আমি ঠিক করব নেটওয়ার্ক না পাই? বুঝতে পারছেন? কেউ বললো যে ভাই আমার মোবাইল ফোন নষ্ট, আমার মোবাইল ফোনে সিম সাপোর্ট করে না, আমার মোবাইল ফোনে কি করে না, সিম কাজ করে না, ইন্টারনেট কাজ করে না। এখন আপনি কি মোবাইল ঠিক করবেন নাকি সিম ঠিক করবেন? আপনি কি তাহলে বলবেন স্যার সিম রিপ্লেস করেন? ও তো মোবাইল ফোনে সিম সাপোর্ট করে, তো মোবাইল ফোনে নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো আগে তো মোবাইল ঠিক করতে হবে, সিম কেন ঠিক করবে? এটার জন্য সলিউশন আমরা এরকমই দিব। আচ্ছা এরপরে দেখেন এটাই হচ্ছে নোট টু। এই নোট টু জিনিসটা কি চলো আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা জানি যে কোনো সার্ভিস, আমরা এর আগেও মাল্টিপল টাইপ করছিলাম, যে কোনো সার্ভিস দেওয়ার আগে আমাদেরকে একটা সিমের স্ট্যাটাস চেক করা লাগে, মনে আছে? সিমের স্ট্যাটাস বলতে কি বুঝাই? সিম স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাস, ব্ল্যাক লিস্টেড, কাস্টমার ডেমোগ্রাফিক ইনফো, স্ট্যাটাস, চেঞ্জ রিজন, অল ডিএ ব্যালেন্সের ইউএর 36, এইচএলআর এ গিয়ে বার অল ইনকামিং আউটগোয়িং, এই সবগুলো পার্ট প্রথমে চেক করা আমার কাজ, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ কি দেখেন, এখানেও মূলত এই জিনিসগুলো লেখা আছে, আমরা এই জিনিসগুলো চেক করব। এরপরে দুই নাম্বার কাজ হচ্ছে আমরা এইচএলআর এ গিয়ে কিছু জিনিস চেক করা লাগে, যেগুলো একটু আগে দেখে আসছিলাম। কি কি জিনিস? TS11, 21, 22, VOAC, VOIC দেখছেন? এইটুকু সবগুলো ইনফরমেশন আমার চেক করা লাগে। 36 কিন্তু আমরা আগে চেক করে ফেলছি, তাহলে এটা দেখানোর কাজ নাই। এই সবগুলো ইনফরমেশন আমি চেক করব। কি চেক করব? আসলে এই জিনিসগুলো আছে কিনা কাস্টমারের এইচএলআর এর মধ্যে আছে কিনা চেক করব। কারণ আপনি একটু গাইডলাইনে পড়ে আসছেন, যদি এগুলো না থাকে মিসিং হয় কাস্টমারের কিন্তু প্রবলেম হবে। আমি সবগুলো আছে কিনা চেক করব। যদি সবগুলো থাকে নেক্সট স্টেপে যাব। আর যদি সবগুলো না থাকে কোনো একটাতে যদি কোনো সমস্যা থাকে ওইটারই সলিউশন আমরা দিব। ওইটা সলিউশন বলতে ফর এক্সাম্পল ধরেন কাস্টমারের বেসিক ডাইনামিক ডাটা ফর জিএসএম এখানে ট্রু আছে, সলিউশন কি? স্যার মোবাইল ফোন অফ অন করেন এরপর কাজ না করে রিপ্লেস করেন, শেষ সলিউশন, আমার আর অন্য কিছু দেখতে হবে না। আমি দেখলাম যে সবকিছুই ওকে আছে, এগুলো সব চেক করব, তারপর আমরা যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ কি এটা আমরা মডেলিটি করলেই বুঝতে পারবো। এর পরের পার্ট কি আছে? বাংলাদেশ গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী একজন জিপি প্রিপেড এবং জিপি পোস্টপেইড কাস্টমার তার অ্যাকাউন্টে টাকা দিয়ে অথবা তার এসএমএস বান্ডেল থেকে একদিনে সর্বোচ্চ 500টা এসএমএস পাঠাইতে পারবে, এক মাসে সর্বোচ্চ 2000 এসএমএস পাঠাইতে পারবে। এখন ধরেন কেউ একজন আপনার কাছে কমপ্লেইন করলো যে ভাই আমি এসএমএস পাঠাইতে পারি না কেন, দেখেন আজকে আমি এসএমএস অনেকগুলোই করছি এখন হঠাৎ করে পাঠাইতে পারতেছি না। তখন আপনার আগে চেক করতে হবে কাস্টমার আসলে আজকের দিনে কি করছে কিনা, 500টা এসএমএস পাঠিয়ে দিয়েছে কিনা, কারণ একদিনে 500টার বেশি এসএমএস পাঠানো যায় না কোনোভাবেই। আর এক মাসে কয়টার বেশি? 2000টার বেশি। এখন এই যে 500টা এবং 2000টা এগুলো পাবো আমরা ইউএ 94 এবং 95 এ। ইউএ 94 95 কই আছে? সিআইএম এর অল ডিএ ব্যালেন্সে যাবেন, অল ডিএ ব্যালেন্সে যাওয়ার পরে ইউএ 94 এবং 95 পাবেন। এখানে আপনাকে দেখাবে কাস্টমার আজকে দিনে কয়টা এসএমএস পাঠাইছে। চলো আমরা একটু দেখে আসি। অল ডিএ ব্যালেন্সে আসবো, এখানে আসার পরে এই যে ইউএ এর ঘর আছে না, এখানে দেখাবে 94 এবং 95। এখন এখানে দেখেন 94 এ যদি দেখেন যে 500 আছে, তার মানে বুঝবেন যে আজকের দিনে সে আর এসএমএস পাঠাতে পারবে না। 94 এ 500 থাকলে 94 এ 500 থাকলে 95 এও 500 দেখাবে, কারণ সে আজকের দিনে অলরেডি 500টা পাঠাই ফেলছে। আর আপনি দেখলেন যে 94 নাই, তার মানে আজকের দিনে কোনো এসএমএস সে পাঠাই নাই। আবার যদি দেখেন যে 95 এ 2000 আছে, 94 নাই বাট 95 এ 2000 আছে, তার মানে এই মাসে অলরেডি 2000টা পাঠাই দিয়েছে, সে আর পাঠাতে পারবে না। আর দেখলেন যে 95 ও নাই, তার মানে এই মাসে সে কোনো এসএমএস আসলে পাঠাই নাই। এই যে নির্দেশনাটা এটা কে দিয়েছে, এটা বাংলাদেশের গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী মূলত করা হয়েছে। মানে একজন মানুষ কখনোই কি করতে পারবে না, একদিনে 500টা বেশি এসএমএস পাঠাতে পারবে না, এক মাসে 2000টা বেশি মেসেজ পাঠাতে পারবে না। এই লাইনটা বুঝছেন কিনা দেখেন। এখানে কাস্টমার পরে জিজ্ঞেস করতে পারে তো আমি তো 5000 এসএমএস দিচ্ছি, এখন এগুলো কি করব?
স্যার এগুলো আপনাকে নেক্সট মাসে পাঠাইতে হবে, ম্যাপ পাঠিয়ে দিতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। এখানে কল করে আমরা কাস্টমারের বিষয়ে কিছু কোয়েশ্চেন কাস্টমারকে করি, মানে নেটওয়ার্কে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন কাস্টমারকে করতে হয় 1 থেকে 5 নাম্বার পর্যন্ত, এখানে এ থেকে জি পর্যন্ত কিছু কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনগুলো কি, স্যার আপনার নাম্বার থেকে কি কল একদমই আসে না নাকি নাকি মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, এগুলো কোয়েশ্চেন করা লাগে। এরপরে হচ্ছে স্যার আপনি যে জায়গায় প্রবলেম ফেস করেন ওখানে আসেন কিনা এটাও জিজ্ঞেস করা লাগে। স্যার সমস্যা কি ঘরের ভিতরে হয় নাকি ঘরের বাইরে হয় নাকি সব জায়গায় হয়। স্যার এই সমস্যাটা কি কই কল করতে গেলে কি আউটগোয়িং কল রেস্ট্রিক্টেড বাই এফডিএন এমন কিছু দেখায় নাকি এরকম কোনো কিছুই আসে না। স্যার এটা কি একটা নাম্বার হয় নাকি সব নাম্বারে ফেস করেন। স্যার এটা কি বিদ্যুৎ চলে গেলে প্রাকৃতিক দুর্যোগ এরকম কোনো টাইম হয় নাকি সারা দিন হয়। স্যার এই সমস্যাটা কি বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে হয় নাকি আরো অনেকক্ষণ পরে হয়। এই সবগুলো কোয়েশ্চেন আমাদের করা লাগে। কোয়েশ্চেনগুলো কেন করা লাগে, আপনাকে আসলে আইডেন্টিফাই করার জন্য কাস্টমারের প্রবলেমটা। তো এই কোয়েশ্চেনগুলো নিয়ে কয়েকটা লাইন একটু লিখে রাখেন, যখন আমরা মডেলিটি করব তখন এটা লাগবে। লিখেন নোট 3 এর কোয়েশ্চেনগুলো, নোট 3 এটা হচ্ছে নোট 3 এটা পড়াই নোট 3 এর কোয়েশ্চেনগুলো, নোট 3 এর কোয়েশ্চেনগুলোর উপর বেস করে আমরা নোট 3 এর কোয়েশ্চেনগুলোর উপর বেস করে আমরা ডিসাইড করি কাস্টমারকে SM1 এর সার্ভিস দিব নাকি SM12 এর সার্ভিস দিব। SM means সার্ভিস মডালিটি। নোট 3 এর কোয়েশ্চেনগুলোর উপরে বেস করে আমরা কাস্টমারকে SM1 এর সার্ভিস দিব নাকি SM12 এর সার্ভিস দিব। SM1 নাকি SM12। SM1 এর সার্ভিস দিব নাকি কি দিব, SM12 এর সার্ভিস দিব। ওই আসলে সার্ভিস দিতে যাই, বাট এই কোশ্চেনগুলোর কোনো একটা आंसर যদি SM12 এর মতো হয়ে যায় তাহলে আপনাকে SM12 ধরে সার্ভিস দেয়া লাগবে। আর শর্টলি যদি বলি, প্রথম কোশ্চেনটা দেখেন কি, স্যার আপনার নাম্বারে কি একেবারে কল আসে না যায় না নাকি মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়, বা এসএমএস পাঠাতে কোনো সমস্যা হয় কিনা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন কাস্টমারকে আমরা করলাম। এই কোশ্চেনের आंसर সে দুই রকম দিতে পারে। এক নাম্বার কোশ্চেন দিতে পারে ভাই আমার নাম্বার থেকে কারো কাছে কল যায়ই না, অথবা আমার সিমে কোনো কল আসেই না, এটা একটা आंसर হতে পারে। আরেকটা आंसर হতে পারে না ভাই আমার সব সময় প্রবলেমটা হয় না, হুটহাট করে প্রবলেমটা হয়, মাঝে মাঝে এই সমস্যাটা হয়। কোন কাস্টমারের প্রবলেম যদি একেবারে কল না আসে কল না যায় তাহলে প্রবলেমটা হচ্ছে SM1, আর যদি মাঝে মাঝে সমস্যাটা হয় তাহলে প্রবলেমটা হচ্ছে SM2। লিখে নেবেন এই নাম্বার কোশ্চেন দিয়ে লিখেন কাস্টমারের, মানে এই নাম্বার পয়েন্ট দিয়ে লিখবেন। কাস্টমারের যদি একেবারেই কল না আসে কিংবা না যায় তাহলে সার্ভিস হবে SM1, আর মাঝে মাঝে হইলে SM12। সেকেন্ডটা লিখছে আপনি কি সমস্যা, আপনি যে সমস্যা ফেস করেন সেখানে আছে কিনা, এটার কোনো কিছু দরকার নাই, ও এখানে থাকলে কি আর না থাকলে এটা পরে জানতে পারবো, সমস্যা নেই, এটাতে কোনো কিছু চেঞ্জ হবে না, আমাদের সার্ভিস মডেল চেঞ্জ হবে না। পরেরটা, সমস্যা কি ঘরের ভিতরে নাকি বাইরে দুই জায়গায় হয়। আচ্ছা এটাতে দেখেন যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমার সমস্যা শুধু ঘরের ভিতরে, শুধু কোথায়, ঘরের ভিতরে, অথবা বলে যে আমার শুধু ঘরের বাইরে সমস্যা ঘরের ভিতরে ঠিক আছে, তাহলে হবে একটা সার্ভিস। আর যদি বলে যে ভাই সব জায়গায় আমার সেম সমস্যা তাহলে হবে আরেকটা সার্ভিস। লিখেন সি নাম্বার দিয়ে লিখেন, সি বি লেখা না সি দিয়ে লিখেন। যদি কাস্টমারের সমস্যা ঘরের ভিতরে বাইরে দুই জায়গায় হয় তাহলে, যদি কাস্টমারের সমস্যা ঘরের ভিতরে বাইরে দুই জায়গায় হয় তাহলে SM1, আর যদি শুধু ঘরের ভিতরে অথবা শুধু ঘরের বাইরে হয় তাহলে SM12।
কাস্টমারের সমস্যা যদি ঘরের ভিতরে বাহিরে সবখানেই হয় তাইলে SM1, আর যদি শুধু ঘরের ভিতরে বলে অথবা শুধু ঘরের বাহিরে বলে তাইলে কত? SM12। পরের কোশ্চেন হচ্ছে কাস্টমারকে আমরা জিজ্ঞেস করি স্যার কল করার সময় কি আউটগোয়িং কল আর রেস্ট্রিক্টেড বাই FDM লেখাটা আসে কিনা। এটা কেন আসে? আপনাদের মোবাইল ফোনে দেখবেন ফিক্সড ডায়াল নাম্বার নামে একটা অপশন আছে। ফিক্সড ডায়াল নাম্বার এটার মানে কি? অনেক কাস্টমার ভুল করে এটাকে চালু করে ফেলে। এখন এটাকে চালু করলে অসুবিধা কি হয়? আপনি যে নাম্বারগুলো ফিক্সড ডায়াল নাম্বারে সেভ করবেন শুধুমাত্র ওই নাম্বারে কল যাবে, অন্য কোনো নাম্বারে কল যাবে না। তো কাস্টমার দেখবেন ভুল করে এটা চালু করে ফেলবে, এবার সেটা যখন চালু করে ফেলছে এবার কোনো নাম্বারে সে কল দিতে পারে না। কল দিতে গেলেই তখন এটা দেখায় যে আউটগোয়িং কল আর রেস্ট্রিক্টেড বাই FDM। তখন কাস্টমার আপনার কাছে কল করে বলে কি যে ভাই আমার এখানে এই সমস্যা হচ্ছে, এখন আমি কি করব? সো কোন কাস্টমার যদি আমাদেরকে এইটা বলে যে কল করার সময় এই লেখাটা দেখায়, কাস্টমারকে আমরা তখন বলি স্যার এটা আপনার মোবাইল ফোন সেটিং থেকে হইছে। সো মোবাইল ফোনের সেটিং এ যাবেন, মোবাইল নেটওয়ার্কে যাবেন, সেখানে দেখবেন FDM অথবা ফিক্সড ডায়াল নাম্বার নামে একটা অপশন আছে, ওই অপশনে যাবেন, আপনার পিন নাম্বার চাইবে, সিমের পিন নাম্বার দিবেন, দেওয়ার পর ওকে দিয়ে FDM টা বন্ধ করে দিবেন, তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে। তার মানে এটার জন্য আর কিছু দরকার নেই আমাদের। এবার কি নাম্বার দেখেন কোশ্চেন, কি নাম্বারের কোশ্চেন কি স্যার সমস্যাটা কি একটা নির্দিষ্ট নাম্বারে হয় নাকি সব নাম্বারে হয়? এটা কেন জিজ্ঞেস করি? পাসওয়ার্ডটা 1 2 3 4 না? যদি চেঞ্জ না করো 1 2 3 4, চেঞ্জ করলে তো এটা 1 2 3 4 থাকবে না। সো সমস্যাটা যদি একটা নির্দিষ্ট নাম্বারে হয় নাকি সব নাম্বারে হয়, দুইটা প্রবলেম হতে পারে। কাস্টমার বলতে পারে আমার একটা নাম্বারে কল যায় না, বাকি সব নাম্বারে কল যায়। এবং একটা নাম্বারে কল যায় না মানে ওই ব্যক্তিরে ব্লক করে দিতে পারে, ব্লক করতে পারে না। আর সব নাম্বারে কল না যাওয়া মানে এটা আমাদের প্রবলেম। সো এবার লিখেন ই নাম্বার দিয়ে লিখেন ই। সমস্যা যদি একটা নির্দিষ্ট নাম্বারে হয় তাহলে স্পেসিফিক নাম্বার ইস্যু সমস্যা যদি একটা নির্দিষ্ট নাম্বারে হয় তাহলে স্পেসিফিক নাম্বার ইস্যু, আর যদি সব নাম্বারে হয় তাহলে SM1। স্পেসিফিক নাম্বার ইস্যুর একটা মডালিটি আছে, এটা আমরা একটু পরে দেখব। তো একটা নাম্বারে হইলে কি স্পেসিফিক নাম্বার ইস্যু সার্ভিস, ওই যে গতকালকে আমরা ইন্টারনেট পড়াশোনা করছিলাম না, স্পেসিফিক সাইট বা কোন একটা অ্যাপ চলে না বা কোন একটা ওয়েবসাইট না চলে আমরা একটা সিম্পল সার্ভিস দিই, আর যদি সবগুলাই না চলে তাইলে আমরা ইন্টারনেটের সার্ভিস দিই, রেগুলার ইন্টারনেটের সার্ভিস। তো এটাও ঠিক একই জিনিস। সো কোন একটা নম্বরে কল করা না গেলে স্পেসিফিক অ্যাপ ইস্যু, আর যদি কি হয় সব নম্বরে কল না করা হয় তাহলে কি SM1। তাহলে কত SM1। ওকে, এরপর পরের কোশ্চেন কি স্যার বিদ্যুৎ চলে গেলে কি সমস্যা হয়, প্রাকৃতিক দুর্যোগের সময় হয় নাকি সব সময় হয়? এটা আমরা জিজ্ঞেস করি। মাঝে মাঝে কাস্টমার বলে ভাই বিদ্যুৎ চলে গেলে আমার প্রবলেম হয়, তার মানে এটা কি ইস্যু? ইলেকট্রিসিটি ইস্যু। কিসের ইস্যু এটা? ইলেকট্রিসিটি ইস্যু। আমরা ইলেকট্রিসিটি ইস্যুতে কমপ্লেইন লিখি। এরপরে কাস্টমারকে জিজ্ঞেস করি স্যার প্রবলেমটা কি বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে হয় নাকি কিছুক্ষণ পরে হয়? অনেকগুলো এলাকায় কি হয় বিদ্যুৎ চলে গেলে মোটামুটি 2-3 ঘন্টা আসে না। এখন আমাদের যে ইউপিএস এর যে ব্যাকআপ গুলো থাকে ব্যাকআপ শেষ হয়ে গেলে মূলত প্রবলেমগুলো হয়। তো এই কারণে আমরা কাস্টমার জিজ্ঞেস করতে হয় স্যার এটা কি বিদ্যুৎ চলে, এটা তো একবার জিজ্ঞেস করবেনই, পাশে এটাও জিজ্ঞেস করবেন স্যার এই যে প্রবলেমটা এটা কি বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে শুরু হয় নাকি আসলে অনেকক্ষণ পরে হয়? তো বিদ্যুৎ রিলেটেড যদি কোনো কোশ্চেন হয় তাহলে এটার রিপ্লাই যদি কাস্টমার বলে যে হ্যাঁ ইলেকট্রিসিটি চলে গেলেই হয়, এটা সার্ভিস অল টাইম কি হবে? ইলেকট্রিসিটি ইস্যু সার্ভিস, এর সার্ভিস ইলেকট্রিসিটি ইস্যু সার্ভিস হবে। তো স্যার যদি বলে দুর্যোগের সময় বিদ্যুৎ গেলে তারপর হয় শুধু, হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ গেলে তারপরে সমস্যা, বিদ্যুৎ গেলে হইলে হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিসিটি ইস্যু, আর প্রাকৃতিক দুর্যোগের একটা আলাদা ইস্যু, ওটা আমরা পাবো একটু পরে পাবো। আচ্ছা, তো একদম প্রথম কাজ তাহলে আমার কি আমি কোশ্চেনগুলো করলাম, কাস্টমারকে এই কোশ্চেনগুলো কখন করতে হবে এটা আমরা মডেলিটি করলেই বুঝতে পারবো, এর মডেলিতে লেখা আছে কখন কোশ্চেনগুলো করা লাগবে। তো এই যে কোশ্চেনগুলো করলাম এ থেকে জি পর্যন্ত সবগুলো কোশ্চেন আমরা করব। স্যার এই যে নাম্বার আপনাকে একবারে কল যায় না নাকি মাঝে মাঝে যায় মাঝে মাঝে আসে? ধরেন সে রিপ্লাই দিল ভাই একদমই কল যায় না, আমি ধরে নিলাম কি SM1 এর সার্ভিস হবে। এরপরে আবার সেকেন্ড কোশ্চেন করলাম স্যার এটা কি আপনি যেখানে আছেন ওইখানে প্রবলেমটা ফেস করেন নাকি অন্য কোনো জায়গায়? সে বলল যে আমি ওইখানেই আছি, SM1 আছি এখনো। তাকে জিজ্ঞেস করলাম স্যার ঘরের ভিতরে বাইরে দুই জায়গায় সেম প্রবলেম নাকি
যে কোনো একটা জায়গায় সমস্যা, সে বললো ভাই সবখানে আমার সমস্যা, স্টিল আমি SM1 এ আছি। তাকে জিজ্ঞেস করলাম স্যার কল করার সময় কি লেখাটা আসে কিনা, সে বললো যে না ভাই এমন কোনো লেখা আমার দেখাই না, শুধু কল যায় না, কল দিতে গেলে কল কেটে যায়। স্যার এটা কি একটা নাম্বার হয় নাকি সব নাম্বার হয়? সে বললো সব নাম্বারই হয়। স্যার এটা কি বিদ্যুৎ চলে গেলে হয়, প্রাকৃতিক দুর্যোগে, নাকি নির্দিষ্ট কোনো সময় হয়? সে বললো যে না ভাই এটা সারা দিনই হয়। এটা কি বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে হয় নাকি বিদ্যুৎ চলে যাওয়ার অনেকক্ষণ পরে হয়? সে বললো যে ভাই এটা সব সময় আমি ফেস করি। তার মানে আমার সার্ভিস হবে SM1। সার্ভিস কি? SM1। আবার ধরেন আমি তাকে কোশ্চেন করলাম স্যার এই প্রবলেমটা কি হয় একটা নির্দিষ্ট কই কল যায় না নাকি এরকম কিছু? সে বলল যে ভাই আমার কল যায় না, SM1 আমি ধরে নিলাম। পরের কোশ্চেন করলাম, সে লোকেশনও আছে, এটাও ধরে নিলাম। এই কোশ্চেনটা করার পরে তাকে বললাম যে স্যার ঘরের ভিতরে নাকি বাহিরে প্রবলেম হয়? সে বলল যে ভাই আমার শুধু ঘরের ভিতরে হয়, ঘরের বাহিরে আমার ঠিকঠাক থাকে। এবার আমাকে যাইতে হবে SM12 এ। শুধু ঘরের ভিতরে বা বাহিরে কি হয়? SM12 হয়। কি সার্ভিস হয়? SM12। মানে A থেকে G পর্যন্ত আপনাকে কোশ্চেন করে আসলে ডিসাইড করতে হবে আপনি কি SM1 এর সার্ভিস দিবেন নাকি SM12 এর দিবেন। যদি সবগুলো কোশ্চেনের आंसर SM1 এর মতো হয় 1 ধরে সার্ভিস দিবেন, আর কোন একটা কোশ্চেনের आंसर যদি SM12 এর মতো হয় তাহলে আপনাকে SM12 ধরে সার্ভিস দিতে হবে। এই কোশ্চেনগুলোর ফাইন্ডিংটা বুঝতে পারছেন কিনা বলেন, বা পয়েন্টটা বুঝতে পারছেন কিনা বলেন। SM1 এক নাম্বার প্রবলেম কি? SM1 মানে আউটগোয়িং কল, ইনকামিং কল অথবা বোথ ইনকামিং আউটগোয়িং কল প্রবলেম। আমরা নিচের ডিটেইলটা থেকে দেখি। এই যে কাস্টমার আপনাকে এখানে কল করে কি বলবে, ভাই আমার সিম দিয়ে কল যায় না বা আমার সিম থেকে আমি কাউকে কল করতে পারি না। প্রথম কোশ্চেন কাস্টমার এটা আপনাকে বলতো। আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম মেজর কাজ হবে সিম স্ট্যাটাস চেক করা। সিম স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাস, কাস্টমার ডেমোগ্রাফিক ইনফো, UA36, বার অন ইনকামিং আউটগোয়িং সব চেক করা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি চেক করলেন। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে চেক করতে হবে নোট 2। এখানে কি বলছে? নোট 2 বলছে না? এই নোট 2 জিনিসটা কি? ওই যে একটু আগে আমরা এটা দেখে আসছি না, নেটওয়ার্ক মডেলিং নোট, মনে আছে এটা কথা? এই যেখানে নোট দেখলাম না, জি এটা হচ্ছে নোট 2। সো এই নোট 2 এর এই যে পার্টগুলো আছে এগুলো সবগুলো আমি চেক করব। কিভাবে চেক করব? আমি সিএল এ যাব, এই যে এইচআর এ যাব, এইচআর এইচআর এ গিয়ে আমি চেক করব নোট 2 এর যেই যে পয়েন্টগুলো বলছে। চলো আমরা একটা একটা করে পয়েন্ট একটু দেখে আসি। এইচআর এ গেলাম, এইচআর এ দিতে যাব, এখানে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করব। ধরেন TS11 আছে কিনা চেক করব। TS11 লিখলাম, কন্ট্রোল কত চেক করবেন? কন্ট্রোল TS11, TS21, 22 তিনটা আমি একসাথে চেক করে ফেলছি। এবার কি চেক করতে হবে? এবার চেক করা লাগবে হচ্ছে VAOC। আমি এই লেখাটা কপি করলাম, আবার সেম এখানে কন্ট্রোল এফ দিয়ে VAOC চেক করলাম। দেখেন VAOC আছে, দেখছেন আছে না? এবার আবার চেক করব। কি চেক করব? VOIC, সরি VAIC, VOIC তিনটাই একসাথে পাই যাবো। দেখেন এই যে VOIC পাইছি, VAIC পাইছি, দেখছেন তিনটাই আছে। এবার কি চেক করব? ODVOC, ODVIC একই কাজ। আবার এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করব। এই যে ODVOC আছে, ODVIC এটাও আছে, দেখছেন? এরপরে কি চেক করব? BS3, আচ্ছা BS30 পুরোটা লিখে সার্চ করলে আসবে না, শুধু BS30 লিখিয়ে। এই যে BS30 লিখলে এটাও আছে। এরপরে পাবো কি? বেসিক ডাইনামিক ডাটা ফর GSM সার্চ করব, এই জায়গাটাতে আসব, আবার সার্চ করলাম। এই যে বেসিক ডাইনামিক ডাটা ফর GSM এর MS পার্স চেক করব, ট্রু নাকি ফলস। এরপরে কি চেক করব? CFD, CFU, CFNRY, CFNRC মানে কল ফরওয়ার্ড চালু করতে কিনা এগুলো এক লাইনে চেক করে ফেলবো। এই যে CFU, CFD, CFNRY, CFNRC চেক করে ফেলছি। তার মানে আমার নোট 2 চেক করা শেষ। এবার কাজ কি? নোট 2 চেক করা যখন আমার শেষ হবে, এবার নেক্সট কাজ হচ্ছে আমাকে নোট 3 এর কোশ্চেনগুলো করা লাগবে। কোশ্চেনগুলো কি করব? এবার আমি শুরু করব, স্যার আপনার কি একবারে কল আসে না নাকি যায় না? এইভাবে A থেকে G পর্যন্ত কোশ্চেন করব। দেন কি সার্ভিস হবে দেখেন। আমি A থেকে G পর্যন্ত সবগুলো কোশ্চেন করার পরে আমি যদি দেখি যে আসলে আমার সার্ভিস হচ্ছে SM1 অনুযায়ী, কি অনুযায়ী? SM1 অনুযায়ী, তখন আমি এখানে 2 নাম্বার থেকে ধরে কাজ করব। 2 নাম্বারটা কি আছে? আমরা কাস্টমারকে ডায়লগ শেয়ার করব। কি করব? ডায়লগ শেয়ার করব। এই যে ডায়লগটা কি আছে? এই পাশে আপনি যদি আসেন, এইটা হচ্ছে ডায়লগটা। দুঃখিত স্যার আমি সিস্টেম থেকে আপনার নম্বরে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, অনুগ্রহ করে আপনার হ্যান্ডসেটের সেটিং থেকে ভোল্টেজ সেবা বন্ধ করে চালু করুন।
আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যদি সমস্যার সমাধান না হয় অনুগ্রহ করে সিম কার্ডটা অন্য কোনো মোবাইল ফোনে একবার ব্যবহার করে দেখুন পরীক্ষামূলকভাবে। সমস্যাটি আপনার হ্যান্ডসেটে কোনো সেটিং এর পরিবর্তনের কারণেও হইতে পারে। জাস্ট ডায়লগটা দিয়ে দিব, কাজ শেষ। হ্যাঁ SM1 এ ওকে। এরপরে কাস্টমারকে এটা বলার পরে সে বলল যে ভাই এগুলো সব আমি করে ফেলছি, আমার এখনো প্রবলেম সলভ হয়নি। এবার তাইলে আপনার কাজ কি? এবার আবার আপনার কাজ আছে। কাজ কি? আপনি CIM থেকে কাস্টমারের ভোল্টেজ সেবাটা বন্ধ করে দিবেন এবং বন্ধ করার পরে আপনাকে একটা কমপ্লেইন লিখে দিতে হবে। কিভাবে ভোল্টেজ সেবা বন্ধ করব? এটা হচ্ছে CIM। আমরা অর্ডারস ট্যাবে যাব, এই জায়গাটাতে চেঞ্জ অপশনে আসব, এখানে ভোল্টেজ ডিপ্রভিশনিং নামে একটা অপশন আছে, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সাবমিট দিয়ে দিন। কাস্টমারের সিমে ভোল্টেজ সেবা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে এবার আপনি একটা কমপ্লেইন লিখে দিবেন। কমপ্লেইনের ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি হবে ভয়েস এন্ড নেটওয়ার্ক। যদি ইনকামিং প্রবলেম হয় ইনকামিং ক্যাটাগরি, আর যদি আউটগোয়িং প্রবলেম হয় আউটগোয়িং ক্যাটাগরি। ইনকামিং আউটগোয়িং দুটাই প্রবলেম হলে ইনকামিং আউটগোয়িং দুটারই ক্যাটাগরি। কাস্টমার প্রবলেম হয় আমরা ক্যাটাগরি সিলেক্ট করি। কোন কাস্টমার সিম কার্ড যদি eSIM হয় তাহলে যখন আমরা কাস্টমারকে ডায়লগ দিই এই ডায়লগটা এই পর্যন্ত করব, মানে নিচের অংশগুলো আর করব না, কারণ eSIM এর ক্ষেত্রে মোবাইল ফোন চেঞ্জ করতে আমরা কাস্টমারকে বলি না। কোন কাস্টমার সিম eSIM কিনা বুঝবো কেমনে? কাস্টমার ডেমোগ্রাফিক ইনফোতে আসার পরে যদি এটা eSIM হয় এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? টিক চিহ্ন দেওয়া থাকবে, তার মানে এটা eSIM। আর টিক চিহ্ন না থাকা মানে এটা eSIM না, রেগুলার সিম। ওকে, SM1 লিখে ফেলেন। একটু লিখে উপরে হেডলাইন SM1। SM1 লিখছেন? ওকে, লিখেন। কাস্টমার যদি আমাদেরকে কল করে বলে সে কাস্টমার যদি আমাদেরকে কল করে বলে সে ইনকামিং কিংবা আউটগোয়িং কলে সমস্যা পাচ্ছে, কাস্টমার যদি আমাদেরকে কল করে বলে সে কি করছে ইনকামিং আউটগোয়িং এ প্রবলেম ফেস করছে, এই ক্ষেত্রে প্রথমে আমরা সিম এর স্ট্যাটাস চেক করব। প্রথমে আমরা কি চেক করব? সিমের স্ট্যাটাস। সিমের স্ট্যাটাস চেক করব। এরপর দুই নম্বরে লিখেন নোট 2 চেক করব। নোট 2 নেটওয়ার্ক মডালিটি নোট 2 চেক করব। সিম স্ট্যাটাস, তারপরে চেক করব কি নোট 2। ওকে, এরপরে লিখেন তারপর নোট 3 এর কোশ্চেন গুলো করব। নোট 3 এর কি করব? কোশ্চেন গুলো করব। স্যার আপনার প্রবলেমটির সলিউশনের জন্য যদি 2000 থাকে তার মানে এই মাসে শেয়ার পাঠাইতে পারবে না। এইটুকু তো বুঝতে পারছেন? এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? ওই এসএমএস এ সমস্যা পাই, এই ক্ষেত্রে প্রথমে আমরা নোট 2 চেক করব। নোট 2 চেক করব। প্রথমে আমরা কি চেক করব? নোট 2 চেক করব। এরপর আমরা ইউএ 94 এবং 95 চেক করব। ইউএ 94 এবং কত চেক করব? 95 চেক করব।
94 এবং 95 চেক করব। ওকে, এরপর যদি এগুলো ঠিক থাকে তাহলে এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের এসএমএসটা পাঠাবো এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের কি পাঠাবো, এসএমএসটা পাঠাবো এবং কাস্টমারকে বলবো এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের এসএমএসটা পাঠাবো এবং কাস্টমারকে বলবো সেই অনুযায়ী এসএমএস সেন্টার নাম্বারটা সেভ করতে। এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের এসএমএসটা পাঠাবো এবং কাস্টমারকে বলবো সেই অনুযায়ী এসএমএস সেন্টার নাম্বার সেভ করতে। এরপরেও যদি প্রবলেম ফেস করে এক্ষেত্রে কাস্টমারকে বলবো এরপরেও যদি কাস্টমার প্রবলেম ফেস করে এক্ষেত্রে কাস্টমারকে বলবো হ্যান্ডসেট পরিবর্তন করে সিম স্লট সিম 1 এ রেখে চেষ্টা করতে। হ্যান্ডসেট পরিবর্তন করে সিম স্লট সিম 1 এ রেখে চেষ্টা করতে। এরপরেও যদি কাস্টমার প্রবলেম ফেস করে কাস্টমারকে বলবো হ্যান্ডসেট পরিবর্তন করে সিম স্লট সিম 1 এ রেখে ট্রাই করতে। এরপরে কি করতে হবে, এসএমএস কানেক্টিভিটিতে কমপ্লেইন রাখতে হবে। কথা বলেন একটু পর বলুন, লিখি নেই, লিখেন। এরপরেও যদি প্রবলেম ফেস করে এসএমএস কানেক্টিভিটি প্রবলেমে কমপ্লেইন রাখতে হবে। এরপরেও যদি প্রবলেম ফেস করে এসএমএস কানেক্টিভিটি প্রবলেমে কমপ্লেইন রাখতে হবে। নোট 2 এ কোনো প্রবলেম না থাকলে 94 95 চেক করব। 94 95 এ কি চেক করব, 94 এ 500 দেয়া আছে কিনা দেখব। যদি 500 থাকে স্যার আপনি আজকে 500 টা এসএমএস পাঠাই দিবেন, আপনি আজকে পারবেন না। আর 95 এ যদি 2000 থাকে স্যার এই মাসে অলরেডি 2000 আপনার পাঠানো হয়ে গেছে, আপনি আর এই মাসে পাঠাতে পারবেন না, নেক্সট মাসে আবার পারবেন। সো এই দুটো জিনিস যদি ঠিক থাকে স্যার আমি আপনাকে কি বলছি, আমাদের এসএমএস সেন্টার নাম্বারটা এসএমএস করে দিচ্ছি বা আমি আমাদের সিস্টেম থেকে একটা এসএমএস সেন্ড করে দিচ্ছি, কাইন্ডলি এটার মতো করে একটা এসএমএস সেন্টার নাম্বারটা সেভ করেন। এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের এসএমএস মূলত আমরা পাঠাই, দেন এটা দেখে দেখে আমরা জাস্ট করে দিব, এটা সেভ করতে বলবো। যদি কাস্টমার বলে যে ভাই এটা করছি তারপরেও প্রবলেম হচ্ছে, স্যার মোবাইল ফোন পরিবর্তন করে সিম স্লট একে রেখে আপনি ট্রাই করবেন। সে যদি বলে ভাই আমি তো এটাও করে ফেলছি তাও তো প্রবলেম সলভ হয়নি, আমরা কমপ্লেইন লিখে দিবে এসএমএস কানেক্টিভিটি প্রবলেমে, কাজ শেষ। এরপরটা তারপরটা হচ্ছে ইনকামিং এসএমএস ইস্যু, মানে এসএম3। একই কাজ, কাস্টমার এখানে কল করে আপনাকে ডিফারেন্টটা বলবে যে ভাই আমি কি করতে পারতেছি না, আমার কাছে কোনো এসএমএস আসে না, আমি এসএমএস পাঠাইলে যাই কিন্তু আমার কাছে কি আসে না, এসএমএস আসে না, মানে ইনকামিং এসএমএস প্রবলেম। তো এই ইনকামিং এসএমএস প্রবলেম দুই টাইপের হয়, একটা হচ্ছে ওটিপি রিলেটেড প্রবলেম হয়, যে আমি বিকাশ, নগদ, ফেসবুক, ইউটিউব এগুলো থেকে ওটিপি পাই না, এটা একটা প্রবলেম হয়। আর একটা প্রবলেম হয় হচ্ছে রেগুলার এসএমএস পাই না, মানে কোনো এসএমএস তার সিমে আসে না। সো দুইটার জন্য আলাদা আলাদা সলিউশন। তো এই সলিউশনটা হচ্ছে রেগুলার এসএমএস প্রবলেমের জন্য, মানে কোনো এসএমএস সে পাই না, এটার জন্য। ওই জিপি যে ইয়াত পাঠায় এসএমএস পাঠায় ওটা মানে প্রমোশনাল, ওটা কোথায় পড়ে?
কিসে পড়বে রেগুলারে রেগুলারে এটাতে করবে। সো প্রথম কাজ কি, আমি নোট টু চেক করব, একই কাজ নেটওয়ার্ক মডেলেতে সব ক্ষেত্রে আমার নোট টু চেক করা লাগবে। সো নোট টু চেক করব। এরপর 2 নাম্বার কাজ কি, স্যার কাইন্ডলি আপনি আপনার মোবাইল ফোনের ইনবক্সটা একবার ক্লিয়ার করে দেখুন, মানে আমার মোবাইল ফোনের ইনবক্স খালি করতে বলুন। ইন কেস যদি বলে ভাই আমি তো ইনবক্স ক্লিয়ার করে রাখছি, এবার আপনি এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের যে এসএমএসটা আছে, মানে যেটা একটু আগে আমরা আউটগোয়িং এর জন্য পাঠাইছিলাম, সেম এই এসএমএসটা কাস্টমারে পাঠাবেন। পাঠাই তাকে জিজ্ঞেস করবেন, স্যার আমি আপনাকে একটা এসএমএস পাঠিয়েছি, কাইন্ডলি চেক করে দেখুন এসএমএসটা আপনি পাইছেন কিনা, লাইনে রেখে চেক করতে বলবো। সে যদি বলে যে হ্যাঁ ভাই আমি এসএমএসটা পাইছি, তাইলে বলবো স্যার আপনার এসএমএস এর কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নাই, যেখান থেকে এসএমএস পাইতে প্রবলেম তার সাথে যোগাযোগ করেন যদি পাই। আর যদি না পাই তাইলে বলবো স্যার কাইন্ডলি আপনি আপনার হ্যান্ডসেটটাকে একবার পরিবর্তন করে দেখেন। সে যদি বলে ভাই এটা করছি তাও সলভ হয় নাই, সেম একই এসএমএস কানেক্টিভিটিতে কমপ্লেইন, তো এটাও লিখেন SM3 ইনকামিং এসএমএস। এসএমএস এর ক্ষেত্রে প্রথমে কি করব আমরা, যদি কাস্টমার লিখেন, যদি কাস্টমার আমাদের কোনো এসএমএসই না পায়, যদি কাস্টমার ক্লেম করে সে কোনো এসএমএসই পাচ্ছে না, এই ক্ষেত্রে প্রথমে নোট টু চেক করব। প্রথমে কি চেক করব, নোট টু চেক করব। নোট নোট টু ঠিক থাকলে আপনার মোবাইল ফোনের ইনবক্সটি ক্লিয়ার করে দেখুন। স্যার কাইন্ডলি আপনার মোবাইল ফোনের ইনবক্সটি কি করে দেখুন, ক্লিয়ার করে দেখুন। স্যার কাইন্ডলি আপনার মোবাইল ফোনের কি বা কাস্টমার যদি বলে ইনবক্স ক্লিয়ার আছে, এই ক্ষেত্রে কাস্টমার যদি বলে ইনবক্স ক্লিয়ার আছে, এই ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের মেসেজটি কাস্টমারকে পাঠাবো। আমাদের এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের মেসেজটি কাস্টমারকে পাঠাবো। এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের কি পাঠাবো, এসএমএসটি পাঠাবো। পেয়েছে কিনা চেক করতে বলবো। এই ক্ষেত্রে যদি এসএমএসটি পাই, এই ক্ষেত্রে বলবো তার এসএমএস এর কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নেই। যদি এসএমএস পাই, কাস্টমারকে বলবো তার এসএমএস কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নেই। যদি এসএমএস পাই, কাস্টমারকে বলবো কি তার এসএমএস কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নেই।
যেখান থেকে পেতে সমস্যা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে। যেখান থেকে এসএমএস পেতে সমস্যা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে। যেখান থেকে এসএমএস পেতে সমস্যা হচ্ছে তাদের সাথে কি করতে। আর যদি না পাই তাহলে কাস্টমারকে বলবো তার হ্যান্ডসেটটা একবার পরিবর্তন করে দেখতে। যেটা হচ্ছে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সো SM12 জিনিসটা কি? এটা হচ্ছে পুয়ার ভয়েস কোয়ালিটি। কোন কোন ক্ষেত্রে আসলে SM12 হয়? কাস্টমার যদি বলে ভাই আমি আমার যে কারণে আমাকে কল করলে আমি কথা ক্লিয়ার বুঝি না, কথা ভেঙে ভেঙে আসে, SM12। সে বলল যে ভাই আমার কল করলে কাউকে কল কেটে যায় অটোমেটিক্যালি, কল ড্রপ হয় আমার প্রচুর, SM12। কল কনজাংশন মানে আমি কল করতে যাচ্ছি আমার কলটা কানেক্ট হচ্ছে না, কানেক্ট হতে টাইম নিচ্ছে, কল কানেক্ট না হয়ে কেটে যায়। একই আমি ঘরের ভিতরে সমস্যা পাচ্ছি অথবা শুধু ঘরের বাইরে পাচ্ছি, SM12। অথবা নেটওয়ার্কে যে কোনো প্রবলেম। তো SM12 এর ক্ষেত্রে প্রথম কাজ আমরা কি করা, নোট টু চেক করা। একই কাজ, নোট টু চেক করার পরে আমাদেরকে প্রুভিং গুলো করা লাগে, মানে নোট 3 এর কোশ্চেন গুলো করা লাগে। SM1 এবং SM12 দুইটা ক্ষেত্রে কোশ্চেন গুলো করা লাগবে। সো কোশ্চেন গুলো আপনি করলেন, কোশ্চেন গুলো করার সময় আপনি আনসার পাইলেন যে কাস্টমারের আসলে ইলেকট্রিসিটি রিলেটেড প্রবলেম, মানে সে বলল যে তার কারেন্ট চলে গেলে সমস্যা হয়, বাকি দিন ওকে থাকে। আপনাকে ডিরেক্ট ক্যাপচার টাইপ 2 তে টিকেট রাখতে হবে, মানে ইলেকট্রিসিটি ইস্যুতে একটা কমপ্লেইন রাখতে হবে যদি ইলেকট্রিসিটি রিলেটেড ইস্যু হয়। হ্যাঁ, 2 নাম্বার কাজ, যদি আপনি দেখেন যে আসলে কাস্টমারের যে প্রবলেমটা ফেস করতেছে এটা আসলে ইলেকট্রিসিটি না, তখন আপনি কি করবেন? প্রথম কাজ, কাস্টমারকে তো আমরা জিজ্ঞেস করি সে প্রবলেমেটিক লোকেশনে আছে কিনা। আচ্ছা, এইটা করার আগে আমাদেরকে আরেকটা যেটা করতে হবে, নেটআই টুল চেক করতে হবে। কি করতে হবে? নেটআই টুল। নেটআই টুল। সো নেটআই টুলে চেক করার লজিক আগের মতোই, গতকালকে আমরা যেরকম পড়ছিলাম ঠিক একই রকম ভাবে আমরা নেটআই টুল চেক করি। নেটআই টুল চেক করার আগে কুড়ি রাখতে হবে না? হ্যাঁ, কুড়িতে কি জিজ্ঞেস করবে এখানে? নেটআই টুলে আমরা যখন ভয়েসের জন্য গতকালকে যখন পড়ছিলাম আমরা ইন্টারনেটের, ওটার জন্য আমরা দিছিলাম কি ইন্টারনেট সার্ভিস নেটআই টুল ভিউ, রাইট? তো আজকে আমরা সার্ভিসটা দিব কিসের? ভয়েস নেটওয়ার্কের। কিসের সার্ভিস দিব? ভয়েস নেটওয়ার্ক। ভয়েস নেটওয়ার্ক সিলেক্ট করব, সাব ক্যাটাগরি সিলেক্ট করব হচ্ছে নেটআই টুল ভিউ। বুঝতে পারছেন? সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করার পরে আমি এবার এটাকে সাবমিট করব। কি করব? সাবমিট। আমি সাবমিট করে দিলাম। এরপরে কাজ কি, এবার আমি টিকেট আইডিটা কপি করব। কি কপি করব? টিকেট আইডি। এই যে এই আইডিটা কপি করব। এবার আমি যাব হচ্ছে নেটআই টুলে, এটা হচ্ছে নেটআই টুল, আমরা জানি অলরেডি। নেটআই টুলটা লগইন করলাম। এই জায়গাটা থেকে আমি কি কপি করব? প্রথমে এই যে আইডিটা কপি করব, গতকালকে যেরকম করছি ঠিক সেম একই রকম। এই আইডি এখানে বসাইলাম, এখানে বসাবো কাস্টমার কি নাম্বার বসাইলাম। এবার সার্চে ক্লিক করব। এইটুকু পর্যন্ত আমরা জানি আগের মতোই আছে, ডিফারেন্স এখানে কিছুই নাই। এবার এখানে গতকালকে আমরা চেক করছিলাম 4G থ্রুপুটটা। কি চেক করছিলাম? 4G থ্রুপুট। কিন্তু আজকে আমরা চেক করব হচ্ছে 2G টা। কি চেক করব? এই 2G টা চেক করব। আর 2G টাতে কি চেক করব দেখেন, আমি এখানে দেখব লাস্ট 2 দিনে কাস্টমারের কলের ড্রপের রেশিও 2% এর বেশি নাকি কম। কল ড্রপ রেশিও কি চেক করব? কল ড্রপ রেশিও। এই জায়গাটাতে আছে, এই যে আমরা নেটআই টুল চেক করব। নেটআই টুলে কল ড্রপ পার্সেন্টেজ 2% বা তার বেশি আছে কিনা দেখব। এই জায়গাটাতে আমরা চেক করব যে কাস্টমারের কল ড্রপ রেশিও কি আছে কিনা, 2% বা তার বেশি আছে কিনা। যেমন প্রথমটাতে মাউসটা দেখেন 0.19, তার মানে 2% এর কম, 1% এরও কম এটা। এর পরেরটাতে যদি যাই 0.24, সেম 1% এরও কম। এখন আমি যদি দেখতাম যে এটা 2% এর বেশি, তার মানে আসলেই তার এলাকায় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে।
আমাকে যাইতে হতো একটা সার্ভিসে, আর আমি যদি দেখি যে 2% এর কম, তার মানে তার এলাকায় কোনো সমস্যা নাই, তখন সার্ভিস যাবে আরেকটা প্রসেসে। আমরা জানি এই নেটগুলো আসার এইটা দেখার পরে আমাদের আরেকটা কাজ আছে, এই জায়গাটা চেক করা, রাইট? আশেপাশে কোনো ডট আছে কিনা চেক করি না আমরা। সো চল আমরা ডটগুলো চেক করি। এখানে ক্লিক করব, এখান থেকে এখানে দূরত্ব চেক করব। ঢাকার ভিতরে হইলে 200 মিটার, ঢাকার বাইরে হইলে 1 কিলোমিটার, মনে আছে? ওকে, এটা দেখেন 1 কিলোমিটার 1.87, মানে 1 কিলোমিটারের বাইরে, তার মানে এটা হবে না। আমি আবার এখান থেকে এটার দূরত্ব দেখব 1 কিলোমিটারের মধ্যে কিনা, 1.57, তার মানে 1 কিলোমিটার বাইরে, তার মানে তার লোকেশন আশেপাশে আসলে নাই, প্রবলেমেটিক লোকেশনই নাই। এবার চলো আমরা কি কি করব একটা একটা করে দেখি। হ্যাঁ, দুই দিনের তার আমরা সবগুলোই চেক করি। চলো আমরা আগে দেখি, তারপরে আমরা আরো ডিটেইল লিখে সময় তখন আমরা ডিটেইলটা জানব। কাস্টমার যদি প্রবলেমেটিক লোকেশন না থাকে, সেল আইডি সেটা কমপ্লেইন রাখবো, এটা দরকার নাই। আমরা এর পরেরটা দেখি, নেট আইটুল চেক করব, সেখান থেকে আমরা লোকেশন মাপবো। লোকেশনটা কিভাবে মাপবো একটু আগে আমরা দেখে আসছি। ঢাকার ভিতরে 200 মিটার আর ঢাকার বাইরে হলে 1 কিলোমিটারের মধ্যে কোনো ডট আছে কিনা দেখব। যদি কোনো ডট থাকে কালার অনুযায়ী ডায়লগ দিব এবং একটা ক্লোজ টিকেট রাখবো, ওই সাইড ফোরকাস্টে টিকেট রাখবো গতকালকের মতো। আর যদি কালার অনুযায়ী কোনো ডট না থাকে, তাইলে আমরা যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ বলতে 7 নম্বরে। এই যে আমি যদি দেখি যে স্ট্যান্ডার্ড পারফরম্যান্স মানে 2% এর কম আছে, তখন আমরা কি বলবো? যদি নেট আইটুলে ভয়েস নেটওয়ার্কে 2% এর কম আছে, কাস্টমারকে আমরা বলবো স্যার আপনার এলাকায় কোনো সমস্যা নাই। ওই যে ইন্টারনেটে যেরকম বলতাম স্যার আপনার এলাকায় কোনো প্রবলেম না, আপনি এখন ট্রাই করে দেখেন, এটা আমরা বলতাম 1 নম্বরে টিকেট রাখতাম। এখানেও ঠিক সেম কাজ, এটা বলবো 1 নম্বরে ক্লোজ টিকেট রাখবো। যদি কাস্টমার না মানে, সে যদি বলে না ভাই আমি তো সমস্যা পাচ্ছি, আপনি বলছেন সমস্যা নাই কিন্তু আমার এখানে তো কি হচ্ছে, সমস্যা হচ্ছে, তখন আপনি কি করবেন? এই যে নেট টুলের আপনি ক্যাপচার 3 অনুযায়ী, মানে সে যদি বলে নেটওয়ার্ক টুল উঠানামা করতেছে, নেটওয়ার্ক বার উঠানামা করতেছে, তখন আমরা কমপ্লেইন রাখি কত নাম্বার ধরে? 3 নাম্বার ধরে। এই যে মানে কাস্টমার আমাদের সাথে এগ্রি করতেছে না, এগ্রি না করলে ইন্টারনেট মডেল এর ডিসএগ্রিমেন্টটা রাখতাম। আর এখানে রাখবো কোথায়? ভয়েস নেটওয়ার্ক পুয়ার ভয়েসে টিকেট রাখবো, যদি সে আমাদের সাথে না এগ্রি করে। এই যে কাস্টমার যদি এগ্রি না করে, এরপরে কি আছে? তারপরে হচ্ছে যদি ভয়েস পারফরম্যান্স ঠিক পাওয়া না যায়, মানে বুঝাচ্ছে 2% বা তার বেশি যদি হয়, তাইলে আমরা ডাইরেক্টলি 6 নম্বরে টিকেট লিখে দিব, মানে পুয়ার ভয়েস কোয়ালিটিতে ডাইরেক্ট কমপ্লেইন লিখে দিব, কারণ তার আগে আসলে প্রবলেম আছে। এর পরেরটা কি আছে? লাগবে ওই ডিসএগ্রিমেন্টের কথা, যেটা একটু আগে আমরা বলছি, বাকি কিছু লাগবে না। আচ্ছা, এরপর একটা একটা করে লিখে শুরু করেন। SM12টা উপরে লিখেন, SM12 পুয়ার ভয়েস, SM12 পুয়ার ভয়েস কোয়ালিটি। অনুযায়ী হয় এক্ষেত্রে প্রথমে আমরা নোট 2 চেক করব। নোট 2 সব ক্ষেত্রে চেক করতে হয়, সেটা কমন কাজ। নোট 2 চেক করব, নোট 3 এর কোশ্চেনগুলো করব, এই দুইটা আমাদের প্রথম কাজ। কলের প্রবলেম হইলে নোট 2 চেক করব, নোট 3 এর কোশ্চেনগুলো করব। নোট 2 চেক করব এবং কি নোট 3 এর কোশ্চেনগুলো করব। ওকে, এরপর লিখেন যদি এগুলো পয়েন্ট দিয়ে লিখেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে লিখেন, তাইলে আইডেন্টিফাই করতে ইজি হবে। ওকে, এরপর লিখেন যদি ইলেকট্রিসিটি রিলেটেড প্রবলেম হয়, যদি ইলেকট্রিসিটি রিলেটেড প্রবলেম হয়, ক্যাপচার টাইপ 2 অনুযায়ী কমপ্লেইন লিখে দিব। ক্যাপচার টাইপ 2 অনুযায়ী কি করব? কমপ্লেইন লিখে দিব। ক্যাপচার টাইপ 2 হচ্ছে ইলেকট্রিসিটি ইস্যু, সো ইলেকট্রিসিটি ইস্যুতে কমপ্লেইন লিখে দিব। ক্যাপচার নেই, ক্যাপচা
ক্যাপচার যেটা আপনার বুঝতে সুবিধা ওটাই লিখেন। ক্যাপচার টাইপ 2 অনুযায়ী কমপ্লেন রেখে দিব। 2টা হচ্ছে ইলেকট্রিসিটি ইস্যু। সো ক্যাপচার টাইপ 2 অনুযায়ী কমপ্লেন রেখে দিব। ক্যাপচার টাইপ 2 অনুযায়ী কি রেখে দিব? কমপ্লেন রেখে দিব। রেগুলার ইস্যু হয়, আর যদি রেগুলার ইস্যু হয় এক্ষেত্রে নেট আই টুল চেক করব, আর যদি রেগুলার ইস্যু হয় এক্ষেত্রে নেট আই টুল চেক করব। সো নেট আই টুল ব্রেকেট দিয়ে লিখেন। নেট আই টুল চেক করতে ভয়েস নেটওয়ার্ক নেট আই টুল ভিউতে টিকেট রাখবো। ভয়েস নেটওয়ার্ক নেট আই টুল চেক করতে নেট আই টুল চেক করতে ভয়েস নেটওয়ার্ক নেট আই টুল ভিউতে টিকেট রাখবো, একটা কোয়ারি টিকেট রাখবো। নেট আই টুল চেক করতে ভয়েস নেটওয়ার্ক নেট আই টুলে 2G থ্রুপুট 2% এর বেশি আছে কিনা দেখব, 2% বা তার বেশি আছে কিনা দেখব। 2G থ্রুপুট 2% বা তার বেশি আছে কিনা দেখব। 2G থ্রুপুট 2% বা তার বেশি আছে কিনা দেখব, এবং কাস্টমারের লোকেশনে আশেপাশে কোনো ডট আছে কিনা দেখব। লোকেশনের আশেপাশে কোনো ডট আছে কিনা দেখব। ব্রেকেট দিচ্ছেন ঢাকার ভিতর 200 মিটার, ঢাকার বাহিরে 1 কিলোমিটার। ঢাকার ভিতর 200 মিটার, ঢাকার বাহিরে কত? 1 কিলোমিটার। যদি ডট থাকে তাহলে কালার ধরে টাইটেল ওই ডটের কালার অনুযায়ী ডায়লগ দিব। যদি ডট থাকে তাহলে ওই ডটের কালার অনুযায়ী ডায়লগ দিব। এবং 4 নাম্বার ক্যাপচার অনুযায়ী ক্লোজ টিকেট রাখবো। এবং 4 নাম্বার ক্যাপচার অনুযায়ী ক্লোজ টিকেট রাখবো। যদি ডট থাকে তাহলে কি করব? ওই ডটের কালার অনুযায়ী ডায়লগ দিব এবং 4 নাম্বার ক্যাপচার অনুযায়ী কি রাখবো? ক্লোজ টিকেট রাখবো। ডট না পাওয়া যায়, আর যদি আশেপাশে কোনো ডট না পাওয়া যায় তাহলে যদি 2G থ্রুপুট 2% এর কম হয়, 2G থ্রুপুট 2% এর কম হয়, কাস্টমারকে বলবো ইনভাইটেড কমা কাস্টমারকে বলবো স্যার আমি সিস্টেম চেক করে দেখতে পাচ্ছি আপনার এলাকায়
নেটওয়ার্ক রিলেটেড কোনো সমস্যা নেই। স্যার আমি সিস্টেম চেক করে দেখতে পাচ্ছি আপনার এলাকায় নেটওয়ার্ক রিলেটেড কোনো সমস্যা নেই। কাইন্ডলি বর্তমানে ইউজ করে দেখুন বা কাইন্ডলি এখন ব্যবহার করে দেখুন বা কাউকে কল করে দেখুন। কাইন্ডলি এখন কাউকে কল করে দেখুন। এবং ক্যাপচার টাইপ 1 এ ক্লোজ টিকেট রাখবো। কাম করে মোবাইল ফোনে বারবার। যদি কাস্টমার তার নেটওয়ার্ক বারবার ওঠানামা করে এমন সমস্যা পাই, ক্যাপচার টাইপ 3 তে টিকেট রাখবো। যদি নেটওয়ার্ক বারবার ওঠানামা করে ক্যাপচার 3 ক্যাপচার 3 তে টিকেট রাখবো। যদি নেটওয়ার্ক বারবার ওঠানামা করে তাহলে ক্যাপচার 3 তে টিকেট রাখবো। জি তারপর টিকেট রাখবো। যদি কাস্টমারের 2G থ্রুপুট 2% বা তার বেশি হয়, যদি কাস্টমারের 2G থ্রুপুট কই পায় বলেন তো? নেটাই নেটাই টুলে যদি 2G থ্রুপুট কি হয়, এই যে এটা যদি 2% এর বেশি হয়, এই ক্ষেত্রে ক্যাপচার টাইপ 6 অনুযায়ী কমপ্লেইন রাখবো। ক্যাপচার টাইপ কত অনুযায়ী? 6 অনুযায়ী টিকেট রাখবো। সেল আইডি ছাড়া কমপ্লেইন রাখবো। কাস্টমার প্রবলেমেটিক লোকেশনে না থাকলে সেল আইডি ছাড়া কমপ্লেইন রাখবো এবং প্রবলেমেটিক লোকেশনের একটা অল্টারনেটিভ নাম্বার কালেক্ট করব। কাস্টমার প্রবলেমেটিক লোকেশনে না থাকলে সেল আইডি ছাড়া কমপ্লেইন রাখবো এবং প্রবলেমেটিক লোকেশনের একটা অল্টারনেট নাম্বার, জিপি অল্টারনেট নাম্বার নিয়ে কমপ্লেইন রাখবো। জিপি কমপ্লেইন রাখবো। ওই যে প্রবলেমেটিক লোকেশনের একটা অল্টারনেট জিপি নাম্বার কমেন্টে দিব। এরপর ব্র্যাকেট দিয়ে লিখেন, কমা দিয়ে লিখেন, নেটের টুলে কোন নাম্বারে ডাটা দেখা না গেলে, নেটের টুলে কোন নাম্বারে ডাটা না দেখা গেলে স্ক্রিনশট নিয়ে ক্যাপচার টাইপ 6 এ কমপ্লেইন রাখবো। কোন নাম্বারের কোন ডাটা দেখা না গেলে।
নেটে টুলে কোনো নাম্বারে ডাটা দেখা না গেলে কি করব? নেটে টুলের স্ক্রিনশট নিয়ে ক্যাপচার টাইপ 6 এ কমপ্লেইন রাখবো। নেটে টুলের স্ক্রিনশট নিয়ে ক্যাপচার টাইপ 6 এ কি রাখবো? কমপ্লেইন রাখবো। খাতায় লিখছেন কোনটা বুঝেন নাই বলেন আমাকে। স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি, একদম প্রথম কাজ হচ্ছে নোট টু চেক করা, কোশ্চেনগুলো করা, বেসিক কাজ। সার্ভিস যদি কোশ্চেন করার টাইমে সে বলে যে কারেন্ট চলে গেলে প্রবলেম হয়, ডাইরেক্টলি আমরা ইলেকট্রিসিটি ইস্যুতে কমপ্লেইন লিখে দিব। এখানে আর আমার অন্য কিছু চেক করার দরকার নাই। আর যদি দেখি যে না আসলে তার ইস্যুটা রেগুলার, নেটে টুল চেক করব। নেটে টুল চেক করব, নেটে টুলে কি কি চেক করব? থ্রুপুট চেক করব এবং আশেপাশে কোনো দূরত্বের কিছু আছে কিনা দেখব। যদি আশেপাশে কোনো দূরত্বের কিছু থাকে, মানে ঢাকার ভিতরে 200 মিটার, ঢাকার বাইরে 1 কিলোমিটারের মধ্যে যদি থাকে, এই ডটের কালার অনুযায়ী আমরা ডায়লগ দিব। ডটের কালার অনুযায়ী কি করব? ডায়লগ দিব এবং টিকেট লিখে দিব, ক্লোজ টিকেট লিখে দিব। আর যদি কোনো কিছু না পাই, 2% এর কম আছে, তার বলে দিব স্যার আপনার এলাকায় বর্তমানে কোনো সমস্যা নাই, কাইন্ডলি ইউজ করে দেখেন। সে যদি বলে যে ভাই আমার এলাকায় তো সমস্যা নাই, বলতেছেন আমি তো সমস্যা পাচ্ছি, আপনি এবার ডিসএগ্রিমেন্টে যে টিকেটটা রাখবেন, টিকেট আমরা রাখবো। আর যদি সে বলে যে সমস্যা নাই, আপনি বলতেছেন আমার তো নেটওয়ার্ক বারবার উঠানামা করে, মোবাইলে নেটওয়ার্ক থাকেই না, চলে যায়, সেম কমপ্লেইন রাখবো। আমি যদি দেখি যে 2% এর উপরে আছে, কমপ্লেইন লিখে দিব দিয়ে 2% উপরে মানেই প্রবলেম। সো এইটুকুতে বলেন কার কার সমস্যা আছে। খুবই সহজ জিনিস, জাস্ট খাতায় যেটুকু লিখছেন এইটুকুই মাথায় রাখেন। এখানে আর অনেক কিছু লেখা আছে, সব কিছু আসলে মাথায় রাখা লাগবে না। দরকার নেই। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হইলে, কোন একটা প্রাকৃতিক দুর্যোগে আমরা মূলত কমপ্লেইন রাখি না, প্রাকৃতিক দুর্যোগের স্টেটমেন্টই শেয়ার করি। তো দরকার নাই এটা। ওই যে বন্যা টন্যা হইলে, ঝড় বৃষ্টি হঠাৎ বেড়ে গেলে কোন এলাকায়, এটার জন্য আমাদের কাছে মেইল আসে, মেইলে কমিউনিকেশন দেয়া থাকে কি করব। তো আমরা এগুলো আসলে ডায়লগে শেয়ার করি, এটাতে কোনো কমপ্লেইন হয় না। সো এটা লাগবে না, আমরা এর পরেরটা দেখি। SM6 দরকার নাই, ইলেকট্রিসিটি ইস্যুতে উপর অলরেডি আমরা বলে ফেলছি। এরপরে হচ্ছে SM7, লিখেন SM7 স্পেসিফিক নাম্বার ইস্যু। স্পেসিফিক নাম্বার ইস্যু। আচ্ছা, স্পেসিফিক নাম্বার ইস্যু বলতে কি বুঝাই? কাস্টমার আপনাকে কল করে বলবে যে ভাই আমি কল করতে পারি না, তখন আমরা বলছিলাম নোট 2 চেক করতে বলছিলাম এবং নোট 3 এর কোশ্চেন করতে বলছিলাম না। এখন নোট 3 এর একটা কোশ্চেন ছিল, স্যার আপনার কি প্রবলেম একটা নাম্বারে হয় নাকি সব নাম্বারে হয়? ওই টাইমে কাস্টমার আপনাকে বললো যে ভাই সব নাম্বারে আমার কল যায়, কোনো সমস্যা নাই, কিন্তু একটা নাম্বারে আমার কল যায় না। একটা নাম্বার আমি কল দিলে কল যায় না, বা একটা নাম্বার থেকে আমার কাছে কল আসে না। তখন আমরা লিখে দিয়েছিলাম ওই নোট 2 এর কোশ্চেনগুলোর ওখানে যে যদি কোনো একটা নাম্বারে সমস্যা হয় আমরা স্পেসিফিক সার্ভিস দিব, রাইট? এটা হচ্ছে স্পেসিফিক ইস্যু। এখানে কাজ কি? প্রথমে আমরা কাস্টমারকে কি করব? চেক করব আমাদের এইচআর প্যারামিটার। প্রথমে আমরা কাস্টমার থেকে ওই বি পার্টির নাম্বারটা নিব। স্যার কাইন্ডলি যে নাম্বারে কল করতে সমস্যা হচ্ছে নাম্বারটা আমাদেরকে বলেন। যদি ওই নাম্বারটা কি হয়, জিপি হয়, তাহলে আমরা চেক করব, আর জিপি না হলে তো চেক করার কোনো অপশন নাই। কোন কাস্টমার নাম্বারে কল ব্লক সার্ভিস চালু আছে কিনা এটা আমরা চেক করি। কিভাবে চেক করি? কোন নাম্বারে কাস্টমারের কল ব্লক সেবা চালু করা আছে কিনা এটা আমরা দেখতে পারবো ভ্যাস ট্যাব থেকে। সিআইএম এর কই যাবেন? ভ্যাস ট্যাবে যাবেন, ভিউ এফএনএফ যে অপশন আছে এই অপশনে যাবেন। এখানে যাওয়ার পর এই যে কোন কাস্টমারের নাম্বার যদি কল ব্লক সার্ভিস চালু থাকে তখন এটা আনহাইড অবস্থায় থাকবে। কি থাকবে? আনহাইড করা থাকবে। আপনি এখানে ক্লিক করতে পারবেন, ক্লিক করলে দেখাবে সে কাকে আগে ব্লক করে রাখছে, নাম্বারগুলো নিচে দেখাবে। হোয়াইট লিস্ট যদি চালু থাকে এখানে ক্লিক করতে পারবেন, এখানে নাম্বারগুলো দেখাবে। সো যদি কাস্টমার বলে যে আমি একটা নাম্বারে কল করতে পারি না, স্যার নাম্বারটা আমাদেরকে বলেন, আমরা নাম্বারটা নিয়ে চেক করব এই নাম্বারে কোনো কল ব্লক লিস্ট বা হোয়াইট লিস্ট আছে কিনা, যেটা প্রথম কাজ আমাদের। যদি আমি দেখি যে নাম্বারটা আসলে অন্য অপারেটরের, তাইলে ওই নাম্বারটা দরকার নাই অপারেট করার, মানে ইনপুট করার দরকার নাই। এরপরে কাস্টমারের সিমের সব স্ট্যাটাস চেক করব, যেটা আমাদের প্রথম কাজ। চার নম্বর কাজ হচ্ছে আমরা কাস্টমারকে ডায়লগটা দেখে দেখে বলে দিব। স্কিটা হলে চেক করবে না, শুধু জিপি। ডায়লগটা দেখে দেখে বলে দিব। ডায়লগটাতে কি আছে? স্যার আপনার নাম্বার আসলে কোনো সমস্যা নাই,
তো এটা আসলে ওই নাম্বারের সমস্যা হইতে পারে। আপনি কাইন্ডলি কি করেন, হ্যান্ডসেট পরিবর্তন করে দেখেন। দুইজনকে আমরা হ্যান্ডসেট পরিবর্তন করতে বলি, স্যার যার নাম্বারে কল যাচ্ছে না তার নাম্বার এবং যার নাম্বারে কল করতে প্রবলেম হচ্ছে, দুইজনই একবার হ্যান্ডসেট পরিবর্তন করে চেক করে দেখেন। ডায়লগটা জাস্ট দেখে দেখে বলে দিই। কাস্টমার যদি বলে যে ভাই এগুলো সব করে ফেলছি তাও প্রবলেম হচ্ছে, এবার আমরা একটা কমপ্লেইন লিখে দিব। বিষয়টা জন্য কি করে দিব, কমপ্লেইন লিখে দিব। কমপ্লেইন ক্যাটাগরি কি হয়, ইনকামিং কল হলে ইনকামিং কল প্রবলেম, আউটগোয়িং হলে আউটগোয়িং কল প্রবলেম। তো লিখে এটা জাস্ট ছোট করে দুটো লাইন লিখেন। SM7 স্পেসিফিক নাম্বার ইস্যু। কাস্টমার যদি স্পেসিফিক কোনো নাম্বারে কল করতে সমস্যা পায়, কাস্টমার যদি স্পেসিফিক কোনো নাম্বারে কল করতে সমস্যা পায়, এক্ষেত্রে প্রথমে কাস্টমার থেকে আমরা বি পার্টি নাম্বারটা নিব, অর্থাৎ যেই নাম্বারে কল করতে সমস্যা তার নাম্বারটা নিব। প্রথমে কাস্টমার থেকে আমরা যার নাম্বারে কল করতে সমস্যা তার নাম্বারটা নিব। যদি সেটা জিপি অপারেটরের হয়, চেক করে দেখব ওই নাম্বারে কোনো সমস্যা আছে কিনা। যদি সেটা জিপি অপারেটরের হয়, চেক করে দেখব ওই নাম্বারে কোনো সমস্যা আছে কিনা। ব্রেকেট দিয়ে লিখেন সিন স্ট্যাটাস চেক করব, এবং ড্যাশ ট্যাব থেকে আসতেই তো বলতেছি, আপনি আগে তাকাই দেখলে কেমন বুঝছেন। এবং ড্যাশ ট্যাব থেকে ভিউ এফএনএফ অপশনে গিয়ে, থেকে কই যাব, ভিউ এফএনএফ অপশনে যাব। ভাইয়া অপারেটর হয় তাহলে চেক করব, তারপর জিপি অপারেটর হয় তাহলে চেক করব, সিন স্ট্যাটাস চেক করব। ব্রেকেট দিয়ে লিখতে বলছিলাম, সিন স্ট্যাটাস চেক করব এবং ভ্যাস ট্যাবে গিয়ে ভিউ এফএনএফ অপশন থেকে কল ব্লক সার্ভিস চালু আছে কিনা দেখব। ভিউ এফএনএফ অপশন থেকে কল ব্লক সার্ভিস চালু আছে কিনা দেখব। এই লিখতেছেন, বসে আছেন যে কল ব্লকের কথা লিখছেন। ভিউ এফএনএফ অপশন থেকে কি চেক করব, কল ব্লক সার্ভিস। 4 পয়েন্ট হচ্ছে যদি কল ব্লক লিস্ট বা হোয়াইট লিস্ট চালু থাকে, যদি কল ব্লক লিস্ট বা হোয়াইট লিস্ট চালু থাকে তাহলে কাস্টমারকে বলবো, যদি কল ব্লক লিস্ট বা হোয়াইট লিস্ট চালু থাকে তাহলে কাস্টমারকে বলবো এটা ওই নাম্বারের সমস্যা। যদি কল ব্লক লিস্ট বা হোয়াইট লিস্ট চালু থাকে তাহলে কাস্টমারকে বলবো কি এটা ওই নাম্বারের সমস্যা। যদি কল ব্লক লিস্ট বা হোয়াইট লিস্ট চালু থাকে তাহলে কাস্টমারকে বলবো কি এটা ওই নাম্বারের সমস্যা। সে সবকিছুই করে ফেলেছে। যদি কাস্টমার বলে সে সবকিছুই করে ফেলেছে, এক্ষেত্রে যদি কাস্টমার বলে সে সবকিছুই করে ফেলেছে, এই ক্ষেত্রে কমপ্লেইন রেখে দিব। এই ক্ষেত্রে কি করে দিব, কমপ্লেইন রেখে দিব।
এটা প্রবলেমটা কি? SM8 হচ্ছে মাস্কিং SMS প্রবলেম। আচ্ছা মাস্কিং বলতে কি বোঝায় মনে আছে? বলেন তো মাস্কিং বলতে কি বোঝায়? জিপি ইনফো মাস্কিং বলতে কি বোঝায় কে জানেন? নাম্বার হাইড করে মেসেজ করে। মাস্কিং মানে হচ্ছে যে এসএমএস গুলো কোন নাম থেকে আসে, নাম, কোন নাম্বার না, কি থেকে আসে? নাম থেকে আসে। জিপি, বিকাশ, নগদ, গভর্নমেন্ট ইনফো এগুলা। নাম্বার হাইড করে নাম দেবো। যদি কোনো কাস্টমার মাস্কিং এসএমএস পাইতে প্রবলেম হয় অর্থাৎ ওটিপি রিলেটেড ইস্যু হয়, এখানে কাস্টমার আপনাকে কল করে বলবে কি? কল করে বলবে ভাই আমি আমার বিকাশ থেকে ওটিপি পাই না, আমি আমার নগদ থেকে ওটিপি পাই না, বিকাশ থেকে ট্রানজাকশনের এসএমএস পাই না, নগদ থেকে এসএমএস পাই না, আমি কি পাই না? আমার যে ফেসবুকের ওটিপি আছে এটা পাই না। স্যার মোবাইল রাখেন কেন? ফাঁকি দিয়ে ট্রাই করেন, মোবাইল রাখেন। মাস্কিং এসএমএস এর ক্ষেত্রে কি করবে? সো যদি এই টাইপের কিছু বলে আমি বিকাশ থেকে কোড পাই না, নগদ থেকে কোড পাই না, তারপরে ফেসবুক থেকে কোড পাই না, ইউটিউব থেকে কোড পাই না, এই টাইপের কোনো কিছু বলে, এই ক্ষেত্রে আমার সার্ভিস আসলে কি হবে? এই ক্ষেত্রে আমাদের সার্ভিস দিতে হবে SM8 ধরে। আমরা উপরে যখন ইনকামিং এসএমএস করছিলাম SM3 এর মধ্যে, ওখানে আমরা বলছিলাম যদি কাস্টমার কোনো এসএমএস না পায় তাহলে ইনকামিং এসএমএস এর সলিউশন দিব, আর যদি কাস্টমার ওটিপি রিলেটেড প্রবলেম হয় তখন আমরা বলছিলাম অন্য মডালিটি ফলো করব, রাইট? এটা হচ্ছে অন্য মডালিটি। সো যদি এইটার কেস হয়, কাস্টমার যদি আপনাকে বলে যে ভাই আমি কি পাচ্ছি না, ওটিপি পাচ্ছি না, বা বিকাশ নগদে ট্রানজাকশনের এসএমএস পাচ্ছি না, আমাদের সলিউশন আসলে কি? প্রথম সলিউশন দেখেন, যদি সে জিপি ছাড়া কোনো মাস্কিং থেকে এসএমএস পাচ্ছে না এমন কিছু বলে, এই ক্ষেত্রে আমাদের সার্ভিস কি হবে? যদি জিপির কোনো এসএমএস না পাই, বলে যে ভাই জিপির কোনো অফারের এসএমএস আসে না, তাহলে আমরা ডিএনডি চালু আছে কিনা চেক করি। ডিএনডি কথা আমরা অলরেডি জানি, রাইট? সিএম এ ডিএনডি চালু আছে কিনা যা দেখি আমরা। যদি দেখি যে না আসলে ডিএনডি তে কোনো প্রবলেম নাই, আমরা কাস্টমারকে একটা এসএমএস কানেক্টিভিটির মেসেজ পাঠাই। ওই যে ইনকামিং এসএমএস আউটগোইং এসএমএস এর সময় একটা এসএমএস দেখাছিলাম না, এসএমএস কানেক্টিভিটি প্রবলেম, ওই এসএমএসটা আমরা পাঠাবো এবং লাইনে দেখে জিজ্ঞেস করব সে এসএমএসটা পাইছে কিনা। প্রথম কাজ। যদি কাস্টমার এসএমএসটা না পায় তাইলে আপনাকে সার্ভিস দিতে হবে ইনকামিং এসএমএস এর মডালিটি ধরে, মানে আমাদের দেয়া এসএমএস সে পায়নি, ইনকামিং এসএমএস মডালিটি হবে। আর যদি আমাদের দেয়া এসএমএস পাই যাই তাইলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপটা কি? এমএনপি করা নাম্বার যদি হয় তাকে বলবো সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে। আমি বিকাশ থেকে কোড পাচ্ছি না, বিকাশে যোগাযোগ করব, নগদ থেকে কোড পাচ্ছি না, নগদে যোগাযোগ করব, মানে যাদের থেকে কোড পাচ্ছি না তাদের সাথে যোগাযোগ করব। যদি কোনো অ্যাপ রিলেটেড হয়, মানে জিপি যদি নাম্বার হয় এমএনপি নাম্বার ছাড়া, যদি অ্যাপ রিলেটেড ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইউটিউব এগুলো থেকে কোড না পাইলে ডায়লগ দিয়ে দিব। এখানে যে ডায়লগ আছে ডায়লগটা দিব। আর যদি কোনো প্রকার অ্যাপ ছাড়া কোনো নাম থেকে লেখা থেকে কি হয় এসএমএস হয়, কোনো মাস্কিং ছাড়া যদি হয় তাহলে কাস্টমারকে বলবো তাদের সাথে যোগাযোগ করতে। মানে সে বলবো যে আমি বিকাশের যে কি আছে নাম থেকে বা বিকাশের যে নাম্বার আছে নাম্বার থেকে আমি কি পাই না, এসএমএস পাই না, 16247 থেকে এসএমএস পাই না, তাকে বিকাশের সাথে যোগাযোগ করতে বলবো। আর যদি বলে বিকাশ থেকে এসএমএস পাই না, তারপর সেকেন্ড টায়ারে ট্রান্সফার করব। আচ্ছা এটা একটু লিখে রাখেন তাইলে ইজিলি বুঝবেন। শর্টলি কয়েকটা পয়েন্ট লিখেন। SM8 এটাতে প্রায় টাইমই কোশ্চেন করে। SM8 মাস্কিং এসএমএস প্রবলেম। SM8 দিয়ে কি লিখবেন? মাস্কিং এসএমএস প্রবলেম। এক নাম্বার লিখেন, কাস্টমার যদি কোন অ্যাপ থেকে ওটিপি না পাই, কাস্টমার যদি কোন অ্যাপ থেকে ওটিপি না পাই, এই ক্ষেত্রে আমাদের সার্ভিস হবে, কাস্টমার যদি কোন অ্যাপ থেকে ওটিপি না পাই এই ক্ষেত্রে আমাদের সার্ভিস হবে প্রথমে আমরা আমাদের সিস্টেম থেকে এসএমএস কানেক্টিভিটি প্রবলেমের এসএমএসটি পাঠাবো। আমাদের সিস্টেম থেকে এসএমএস কানেক্টিভিটির মেসেজটা পাঠাবো এবং
পেয়েছে কিনা চেক করে দেখতে বলবো। এবং এসএমএসটি পেয়েছি কিনা চেক করে দেখতে বলবো। এসএমএস হয় এই ক্ষেত্রে কাস্টমারকে জিজ্ঞেস করব ওই এসএমএসটা আর যদি ট্রানজেকশন রিলেটেড এসএমএস হয় কাস্টমারকে জিজ্ঞেস করব ওই এসএমএসটা কোন নাম থেকে আসতো নাকি নাম্বার থেকে আসতো। আর যদি কোনো ট্রানজেকশন রিলেটেড এসএমএস হয় কাস্টমারকে জিজ্ঞেস করব ওই এসএমএসটা কোন নাম থেকে আসতো নাকি নাম্বার থেকে আসতো। কোন নাম থেকে নাকি নাম্বার থেকে আসতো জিজ্ঞেস করব। যদি নাম থেকে হয় তাহলে যদি নাম থেকে হয় তাহলে যদি নাম থেকে হয় তাহলে কাস্টমারকে বলবো ইনভাইটেড কমা স্যার আপনার এই বিষয়ে আরো ভালো সেবা দেওয়ার জন্য আপনার কলটি আমরা আমাদের স্পেশালাইজড টিমের কাছে ট্রান্সফার করছি। স্যার আপনার এই বিষয়ে আরো ভালো সেবা দেওয়ার জন্য আপনার কলটি আমরা কি করছি স্পেশালাইজড টিমের কাছে ট্রান্সফার করছি। কাইন্ডলি সংযোগটি না কেটে সাথেই থাকুন ইনভাইটেড কমা ক্লোজ। কাইন্ডলি সংযোগটি না কেটে সাথেই থাকুন। কাইন্ডলি সংযোগটি না কেটে সাথেই থাকুন ইনভাইটেড কমা ক্লোজ। এটা হচ্ছে কখন যদি আমরা কি করি কাস্টমার কোন নাম থেকে এসএমএস না পাই তখন। নাম থেকে বলতে বুঝে বিকাশ নাম, নগদ নাম, ঢাকা ব্যাংক নাম, এই টাইপের নাম থেকে যদি ট্রানজাকশন এসএমএস না পাই তখন আমরা কি করব আমাদের কল স্পেশালাইজড টিমের কাছে ট্রান্সফার করব। আর এরপর লিখেন যদি কোনো লং কোড নাম্বার থেকে এসএমএস না পাই, যদি কোনো